ভালোবাসার বাংলাদেশ। বৃহস্পতিবার রাত 11টা মানেই ভালোবাসার বাংলাদেশ। আপনার সঙ্গে আমি জুয়েল, শুনছেন ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন। ভালোবাসার বাংলাদেশ মানে গুরু হেতেশাম, এবং গুরু হেতেশাম কিন্তু কখনো একা থাকেন না। এই প্ল্যাটফর্মটি আমাদের সবার জন্য, আপনি আমি আমরা, আমাদেরই জন্য। এবং এই আমাদের মধ্য থেকে প্রত্যেক এপিসোডে একজন বন্ধুকে সুযোগ দিতে পারি আমরা, একজনের বেশি পারি না। যদি সুযোগ দেয়া যেত অথবা সম্ভবপর হতো তাহলে অনেককে সুযোগ দিতাম। যাই হোক, প্রত্যেক এপিসোডে একজন বন্ধু থাকেন। আজকেও আমাদের সঙ্গে একজন বন্ধু, যার নাম বনি। বনি, অসম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। এবং বনি, আমরা শুনতে চাই আপনার জীবনের কথা। এবং আপনি বলছিলেন যে একদম ছোট্ট একটা ঘরের মধ্যে নিজের জীবনটাকে কেমন যেন সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আবদ্ধ করে ফেলেছেন। কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর জন্য আপনি আদৌ কোনোভাবে রেসপন্সিবল কিনা, বা আপনার পরে কোনো রকমের এই ধরনের কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো আপনার কাছে জানতে চাই। শুনি আপনার জীবনের কথা। ধন্যবাদ গুরু আপনাকে, আসলে আপনার প্রোগ্রামে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ আপনাকে এই কারণে যে বিশেষ করে আমার জীবনের আসলে যেই গল্পগুলো আছে এখন বন্দি এক রুমের ভিতরে, সেই গল্পগুলো আমি বাস্তবতার আপনার সামনে তুলে ধরতে পারবো এবং সবার সামনে তুলে ধরতে পারার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসলে ব্যাপার হচ্ছে, এক ঘরে একটা মানুষ কখনোই নিজে থেকে চায় না নিজেকে বন্দি করে রাখতে, কখনোই সে চায় না। তারপর আমি আজকে আমার নিজেকে বন্দি করে রাখছি একটা কারণে, সেটা হচ্ছে আমার পারিবারিক কারণ। বিশেষ করে স্টার্টিং থেকে বলতে গেলে 2006 আমার বাবা যখন মারা যায়, তার কিছুদিন পর থেকে দেখা গেছে যে আমার পারিবারিকভাবে আমার মার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক। আমি মার সাথেই থাকি। বাবার সাথে তোমার সম্পর্ক কেমন? আমার বাবার সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, এবং আমি প্রাউডলি বলতে পারি যে সেই কথা এবং বাবার চলে যাওয়ার মুহূর্তের গল্পটা যদি একটু বলো। আসলে আমার বাবার ছিল ব্লাড ক্যান্সার। তো সে এটা লাস্ট স্টেজে যে বুঝতে পারে, যখন সে বুঝতে পারে তখন আসলে সে এমন হয়েছে যে ইন্ডিয়া থেকে চেক আপ করে আসছে, আসার পর দেখছে যে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। তখন সে বাংলাদেশে কাউকে বলতে চায় নাই যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে, কখনো বলতে চায় নাই, কারণ ওইখানে সে ধরা পড়ছে, সে লাস্ট স্টেজে আছে। তো এটা ধরা পড়ার কারণে দেখা গেছে যে সে কখনো বলতে চায় না, কারণ জানে যে এটার কোনো ট্রিটমেন্ট হবে না, বা এটা ট্রিটমেন্টটা নিতে অনেক সময় যাবে, বা সে কেন জানি নিজে থেকে বুঝতে পারতো যে সে হয়তো বা বেশি দিন বাঁচবে না। তো সে নিজের মতো একদম চুপসে গেছিল। আমার বাবা ছিল হাজি, তো সে সারাক্ষণ ঘরে থাকতো। আর একটা সময় যখন বিশ্বস্ত হয়ে পড়ে, তখন আমরা ঢাকাতে চেক আপ করাই, পরে দেখতে পারি যে আসলে সে লাস্ট স্টেজে চলে যায়, কিন্তু সে কাউকে প্রকাশ করতো না। আমার বাবার আমি খুব আদরের একটা ছেলে ছিলাম, এটা আমার ফ্যামিলি, আমার বংশ সবাই বলে। আর বলতে গেলে যে যখন সে মারা যায় তার কিছুদিন আগ পর্যন্ত অনেক আদর করছে আমাকে, আমি মিথ্যা বলবো না, আসলে ছোটকাল থেকে আমাকে অনেক বেশি আদর করতো, এটা সবাই জানে। আমার বড় ভাই, আমার মেজু ভাইয়ের থেকে বেশি আমাকে বেশি আদর করা হইতো। তো আমার একটা কষ্ট লাগে কি জানেন, যেদিন সে মারা যায় সকালে আমি স্কুলে যাই, সারাদিন ঘুরি ফিরি, কোচিং করি, করার পর বাসায় আসি। তো যখন সন্ধ্যাবেলা বাসায় আসি, ঠিক বাসার নিচে দেখে অনেক গাড়ি, আমার মামারা চাচারা সবাই আসছে। তা আমি যখন রুমে ঢোকার পরে আমার মা একটা ঝাড়ি দেয় যে সারাদিন তোরে খুঁজছে, তোরে খুঁজে পায় না, সারাদিন তোরে ফোন দিচ্ছে। আমার অনেক ফোন দিছে আব্বু, সত্যি কথা যেটা। তো আমার মোবাইলটা বন্ধ করে রাখছি যেন আমি কোচিং করে একটু খেলে টেলে একটু টাইমলি আসতে পারি। আমি জানতাম না যে বাসায় এই ধরনের অসুস্থ হঠাৎ করে হয়ে গেছে, যেহেতু আমি দিনের বেলা সুস্থ দেখে গেছি। আব্বা এই যে চেয়ারে দুলতেছে, ক্রিকেট খেলা দেখতেছিল। তো বাসায় আসার পর দেখলাম যে বলতেছে সারাক্ষণ তোরে খুঁজতেছে, তোরে পায় না। তো আমি জাস্ট রুমে যাওয়ার পর দেখছিলাম আব্বা জাস্ট স্যুপটা খেয়ে আমার মামি ওনাকে শুয়ে দিল। আমি বাবাকে দেখছি জাস্ট শেষবারের মতো। আর টিএনটিতে ফোন আসলো আমার আন্টির, ফোনটা ধরলাম, আন্টি বললো তোর বাবা নাকি অসুস্থ। বলতে বলতে দেখি যে আমার বাবা ও দিদি চিল্লি। ওই রুমে যাওয়ার পর দেখি আমার বাবা মারা যায়, খাটের ভিতরে মারা যায়। আমার মনে আছে আমার বাবা যখন মারা যায়, তার খাটের পা বরাবর আমি দাঁড়াইছিলাম। আমার কাছে মনে হয়েছে আসলে আমার বাবা আমার একটা কথা বলতো সবসময়, এটা মরার আগে আমাকে বলে গেছে যে বাবা যদি আমি না থাকি তোরে কেউ দেখবে না। আসলে এটা আমি মনে করি এখন সত্য। কারণ ওদিন যখন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মনে হয়েছে আসলে আমি একটা কথা বলেন এতিম হয়ে যায়, সেরকম হয়ে গেছে আমাকে। তারপর থেকে আর কোনো ভাই আমার মা আমাকে ওইভাবে ট্রিট করতো না। বাবার থেকে যেটা পাইছে সেটা আরো 2006 থেকে এখন 14-15 বছর, এটা আমি আসলে ফিল করি। তো বাবা মারা যাওয়ার পর আসলে না আমার সহজে চোখে পানি আসে না, আমি শকটা গেছি আসলে কি ঘটলো। আমার লাইফে আমার বাবাটা অনেক ইম্পর্টেন্ট একটা মানুষ ছিল, কারণ আমার জীবনে আমি এখনো বলতে পারবো যে আমার জীবনে সব চাহিদা সে পূরণ করছে।
আমি যেটা চাইছি, হয়তো বা বকা দিত, কিন্তু সেটা আমাকে সে দিত, কখনো অপূর্ণ রাখতো না। তো বাবা তখন মারা যায়। বাবা মারা যাওয়ার পর থেকে আমি আসলে আমার ফ্যামিলি থেকে ওই জিনিসটা কখনো পাইতাম না। মানে বাবার সেকেন্ড অপশন হিসাবে যদি ভাই বলি, বড় ভাই, সেটা কখনো আমি তার থেকে পাই নাই। আমার বাবার আদর, মানে আমাকে যেভাবে আদর করতে, হয়তো বা দেখা গেছে যে আমি ক্রিকেট খেলতে গেছি, আমার পাশের একজন মানে কমিশনার লেভেলে ব্যক্তি আছে, ওনার গাড়ি গ্লাস ভেঙে ফেলছে, এখন আমি খুব ভয় আছি, কি বলবো। সেখানে আমার বাবা নিজে যাইতো, যে সমাধান করতো, বলতো ছাদে ক্রিকেট খেলছে, ঠিক আছে খেলছে, আমার বাবা ওটা জরিমানা দিছে, অন্যায় কিছু করে ক্রিকেট খেলতেছে, বল লাগছে। বাবার আদরের কথা আসলে ওটা আমি মানে এক কথা বা অনেক ভাষায় আমি সহজে প্রকাশ করতে পারবো না। অনেক ভালোবাসছে আমাকে, অনেক, সব সময়। বাবার স্নেহ, বাবার মুহূর্ত তোমার কল্পনায়, তোমার স্বপ্নে, তোমার মানসিকতায় আসে? ওই কি বলে, বাবার সাথে ছেলের কি কথোপকথন হয়? জেমসের গান, জেমসের একটা গান ছিল না, ঠিক গানের মতোই ছিল। যেমন আমার বাবার ইজি চেয়ার এখনো আছে। আমার বাবা ছিল আলহাজ, তো ফজরের সময় হলে দেখা গেছে কোরআন শরীফ মানে সে কোরআন পড়তো, কোরআনের আওয়াজটা আমার কানে বাজতো। তো সবচেয়ে বড় কথা কি, আমার বাবার আদরের ব্যাপারটা হচ্ছে যে ঈদের সময় যখন আমি নামাজ পড়তে যেতাম, আমার বড় দুই ভাইকে আমার বাবা নেক আর না নেক, আমাকে সবসময় সে ফজরের সময় মানে ঈদের নামাজের সময় ঘুম থেকে উঠাইতো। ঘুম থেকে উঠানোর পর আমাকে নিয়ে এসে মসজিদে যাওয়ার আগে দেখা গেছে মিষ্টি মুখ করতাম, যেটা শ্যামাই খেতাম। শ্যামাই খেয়ে তারপর একসাথে বের হইতাম। তো বাবার স্মৃতিগুলো মনে পড়ে প্রচন্ড এখনো। আর ছোটকাল আমার খুব একটা মজার বিষয় ছিল, আমার বাবা যখন নামাজ পড়তো মাঝে মাঝে টুপি নিত না, আমি আমার বাবার পিছনে দাঁড়াতাম। যখন আমি আমার বাবার পিছনে দাঁড়ায় থাকতাম। কত বছর হলো বডি তোমার বাবার চলে যাওয়া? আজকে বাবা মারা গেছে 15 বছর চলে। অলমোস্ট আমার 11 বছর, দুইজনই বাবা হারায়। আমার এখন মনে পড়ে আমি টুপিটা নিয়ে আমার বাবার পিছনে আমি দাঁড়ায় থাকতাম। দুইজনে বাবাদেরকে স্মরণ করি, একটার পর একটা বলতে থাকো। তুমি বলতে কি? কারণ আসলে মানুষ বল বাবা দিবস, আমার খুব কষ্ট লাগে কি বাবা দিবস আমি কারে উইশ করব। বিশ তারিখে গেছে নাকি বাবা দিব। দুই ভাই বাবাদের কথা বলবো, রাইট? তোমার তো শেষ হবে, আমি একটা বলবো, এবার একটার পর একটা বলতে থাকবো। আমার মনে আছে আমার বাবার পিছনে আমি যখন দাঁড়ায় থাকতাম, আমি টুপিটা হাতে নিয়ে দাঁড়ায় থাকতাম। আমার বাবা যখন সেজদা দিয়ে উঠতো, আব্বা জানতো যে আমি টুপিটা আমি পরাই দিব, তো আব্বা সেজদা দিয়ে উঠলে আমি মাথায় টুপিটা পরাই দিতাম। আব্বা মাঝে মাঝে টুপি যদি না পরে নামাজ পড়তো, জানতো যে আমি এসে টুপি পরাই দিব। এবং আমার সবচেয়ে বড় কষ্টটা কি, মানে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি আজও ঈদের নামাজ পড়ি না। আমার ক্ষেত্রেও তাই, অসম্ভব ভালোবাসি আব্বা তোমাকে। আমি আজও ঈদের নামাজ পড়তে পারি না। যখন বাবা মারা যাওয়ার পর যখন সবাই কাগজ খুঁজতেছিল বানি, সবাই দেখতেছিল যে হাজরা সোয়াদ ওই যে পাথরটা তাওয়াফ করে, সবার ক্ষেত্রে একবার তাওয়াফ করলে, আমার ক্ষেত্রে 2বার তাওয়াফ করছেন উনি। তো আমার বড় ভাই নাও হিজ কর্নেল, তিনি বলছেন যে একজন করে সবার তাওয়াফ করা, একজনের ক্ষেত্রে 2বার তাওয়াফ করা। বলতো কার নাম? সবাই বলতেছিল আমার কথা, যে এতেশাম। কি পরিমাণ ভালোবাসা পেয়েছি মানুষগুলোর সাথে। I just lost my father about 11 years back. তুমি শেষ হারাইছো 15 বছর, তাই না? 15 বছর। এবং আমি কিন্তু প্রচ্ছন্নভাবে বাবার ভালোবাসা এভাবে কাছ থেকে দেখিনি, বাট আমি খুব ভালো করে জানতাম যে পৃথিবীতে যদি সবচেয়ে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আমার বাবা। 1000 বছর মৃত্যুবরণ করার কষ্ট পেলেও যদি বাবাকে ফেরানো যেত, কসম খোদার আমি 1000 বার মৃত্যুবরণ করার কষ্ট নিতাম আমার বাবাটাকে একটু ফেরত নেওয়ার জন্য। তোমার আর একটা স্মৃতি বলি, শুনি। আমার একটা স্মৃতির কথা মনে আছে যে একবার দেখা গেছে যে আমি কোচিংয়ে পড়তাম, তো আমার 2-4টা ফ্রেন্ড ছিল, তো ওরা আমাকে দেখা গেছে যে ওই যে তখন একটু মানে ইয়াং স্টার এরকম ভাবের জন্য ওই আমাকে ছোট একটা ছুরি দিয়ে রাখছিল, তো আমি এটা ঘরে রেখে দিছি। তো ওইটা রেখে দেওয়ার পর হঠাৎ করে আমার একটা বাবার হাতে ধরার পর
সে রুমে এসে আমাকে মনে আছে খুব কষ্টে, কারণ আমি জানি আমার বাবা আমারে মারবে, আমার আদর করবে, এটা আমি জানতাম। তো সে টেলিফোনের তার সম্পূর্ণ আইনা ঘরে, আমার ঘর লাগায় টেলিফোনের তার প্যাঁচে আমাকে ইচ্ছা মতো পিটায়, ইচ্ছা মতো মারে, যে তোরে কিসের কমতি দিছে, আমি তুই ছুরি টুরি এগুলো ঘরে কেন রাখবি। তো আমি না সেদিন আব্বা যখন নামাজে দাঁড়াছিলাম, রাগ করে বাসা থেকে চলে গেছিলাম, রাগ করে চলে গেছিলাম মানিকগঞ্জে। তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল, বাংলা লিঙ্কে তখন ওখানে নেটওয়ার্ক ছিল না, আমাকে 3-4 দিন পায় নাই। আমি যখন ঢাকা ঢুকতেছি, আমার মনে আছে আমাকে অনেকবার ফোন দিতেছে, মোবাইলে ফোন বাজতেছে, ফোন ধরছি, আবার বলতেছে আব্বা আমি যাই করছি না করছি তুই বাসায় আয়, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমার মনে আছে যতটুকু পর্যন্ত আমি বাসার সামনে আসতেছিলাম ততটুকু পর্যন্ত ফোন দিতেছে, আব্বু তুমি কি আসছো, আব্বু তুই কি আসছো, বাসার সামনে আসছো। বাসার সামনে এখনো মনে আছে আমার যাওয়ার পর দেখি যে সে বারান্দায় দাঁড়ায় দেখতেছে আমি ঢুকতেছি কিনা বাসায়। বাসায় ঢুকলাম, ঢোকার পর গোসল করলাম, গোসল করার পর আমাকে নিয়ে বাইরে খাইতে গেছে, খাইতে গিয়ে বাসায় আসার পর আমার অনেক বুঝেছে, বাবা তোর আব্বু মানে আমার আব্বুকরা বলতো, আমার বলতো যে তোর যা লাগে আমি তো তোর সব দিতেছে, তুই কেন এগুলো করবি। আমার কাছে ওই জিনিসগুলো এখনো মনে পড়ে যে আদরের ব্যাপারটা। আবার যখন সে আমাকে মারছে, মারার পর আমি তো কান্না ঠান্না করে শুয়ে আছি, হঠাৎ করে দেখতেছি খুব ঠান্ডা লাগতেছে আমার, তো দেখি সে পানি দিয়ে আমার পিঠে মানে কাপড় দিয়ে ডলতেছে, যেখানে লাগছে যেখানে মারছে সেখানে দাগ হয়ে গেছে। আর আমার ওই সময়টা মনে পড়ে যে আমার বাবা যে আমার শরীরে যে মুছছে, আমি দেখতেছি আমার বাবা কান্না করতেছে, সে যে আমাকে মারছে সে নিজে আমার খুব কষ্ট পাইছে। আমি খাটের ভিতরেও আমার মনে আছে আমি বাঁকা হয়ে শুয়েছিলাম, আমি না আমার কেন জানি কন্ট্রোল করতে পারি না আমার ইমোশনটা, আমি খুব মানে আমার চোখ থেকে পানি পড়তেছিল। ওই জিনিসগুলো মিস করে আমার ভালো লাগতো যে আব্বা আমার মারছে, আমি অন্যায় করছি, মারছে, সমস্যা নেই। এখনো মনে হয় কি জানেন, যে যদি আমার আব্বা আমার ফিরে এসে আবার মারতো আমার কোনো কষ্ট নাই। একদম তাই, মানে আমি এরকমই ভাবি, অসম্ভব দুষ্টু, অসম্ভব রকমের দুষ্টু ছিলাম আমি, এবং প্রতি মুহূর্তে বাবার ওই 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 পরিস্থিতির ভেতর দিয়ে গেছে। এমনও হয়েছে যে আমি বাবাকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য গোরস্থানের দিকে চলে গেছি, পিছন পিছন বাপ আমার ফলো করতেছে, আয়সা বলতেছে কই যাস, বললাম যে আমি গোরস্থানে। আমি যে কেন, তুমি শুধু মারো আমারে, আমি গোরস্থানে ওখানেই ঘুমায় থাকবো। দিয়ে আমার নিজেকে জড়ায় ধরছে, কসম কসম মাবুদ, এই মানুষগুলো নিজেদের কষ্টের কথা, আবেগের কথা কখনো বলতে পারে না। যেমন মহব্বতে, দারুণ ভালোবাসায় এটাকে জড়িয়ে রেখেছিল আমাদেরকে, মাবুদ তুমি তাদেরকে পেজ নসিব করো, এমনই ভালোবাসায় তুমি তাদেরকে জড়িয়ে রাখো। এবং একবার না, শতবার মৃত্যু কষ্ট পেলেও যদি বাবাদেরকে ফিরে আসা যেত, এই বাবাদেরকে আমরা ফিরে নিয়ে আসতাম। বনি এরকমই বলতেছে, আমারও কথা তাই। পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক, যারা জীবিত অথবা যারা মৃত, স্রষ্টার কাছে অসম্ভব স্নেহে, দারুণ ভালোবাসায় তারা থাকুক। ওকে বনি, আমরা শুনছিলাম বাবার কথা বলছিলাম, এবং বাবা বলছিলেন যে যে মুহূর্তে আমি থাকবো না ঠিক তার মুহূর্ত থেকে তুই কষ্ট টের পাবি। তারপর আসলে আমার মনে হয় বাবার কথাটা সত্যি ছিল। তো দেখা গেছে বাবা মারা যায়, মারা যাওয়ার পর থেকে আমার বড় ভাই আমার থেকে প্রায় 8-10 বছরের বড় ছিল, সেই সম্পূর্ণ দেখাশোনা করবে এখন আমাদের যতটুকু আছে, তা সেটাতে আমরা রাজি ছিলাম। কিন্তু আমি তার থেকে না সবসময় একটা মানসিক মানে আমার একটা মানসিক টর্চার হতো আমার উপর। মানে আমি যে জিনিসটা চাচ্ছি হয়তো আমার বাবা থাকলে আমি সেটা পাইতাম, তাদের থেকে পাই না, আমার মার থেকে পাচ্ছি না, আমি তার থেকে পাইতাছি না। মানে আমি দেখা গেছে যে আমি আমার ইন্টার মোটামুটি আমি কমপ্লিট করছি, করার পর দেখা গেছে আমার খুব একটা শখ ছিল আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করবো। আমার প্রচন্ড শখ ছিল একটা। মানুষের ফ্যামিলি তো একটা ছেলের জন্য টাকা নষ্ট করে অনেক সময়, যে না দেখি না পারে কিনা, করতে পারে কিনা, পড়তে পারে কিনা, সেই সুযোগটা সে তখন আমাকে দেয় নাই। বলছে একটা নর্মাল ভার্সিটি ভর্তি নাহলে ভর্তি, পড়াশোনার দরকার নাই, আর পড়াশোনা দিয়ে কি করবি। মানে একটা মানুষকে যে ইন্সপায়ার করে যে না ঠিক আছে তোর একটা পড়াশোনার শখ আছে বা ইচ্ছা আছে, ঠিক আছে আমরা ট্রাই করতেছি পূরণ করে, সেটা করতো না। আমি চেয়েছিলাম একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়বো, আর আমাকে ভর্তি করায় নাই। ঠিক আছে আমি মেনে নিছি, ঠিক আছে ভর্তি করায় নাই, যেভাবে যতটুকু চাইতাম দিত না। আর আমার আম্মা একটা কথা বলতো যে যদি ভালো না লাগে যাও গা, বাসা থেকে চলে যাও। বাসা থেকে চলে যাবো মানে কি আমি কি তার ছেলে না? আমার বড় ভাই আমাকে মানে ওইভাবে ট্রিট কি মানে একদম সে সবকিছু পেয়ে গেছে, টাকা পয়সা পেয়ে গেছে, সম্পত্তি পেয়ে গেছে, এমন ভাব সে তার মতো চলতেছে।
চাইলে কোনো খরচপাতি দেয় না। তো এভাবে করে না একটা মানসিক টর্চার করতো, মেন্টালি টর্চারের শিকার হতাম আমি। আমার মেজো ভাই পড়াশোনা করতেছে, আমার মেজো ভাই ফ্যাশন ডিজাইনিং এ পড়তেছে, তার খরচ চালাইতেছে, অথচ আমারে বলে যে তুমি একটা সরকারি কলেজে ভর্তি হলে হও, ইউনিভার্সিটি তার না হলে তোমার পড়াশোনার দরকার নাই। আমার ফ্রেন্ডরা যারা ছিল, আমি একটা ভালো কলেজ থেকে পড়ছি, আমি বিএম কলেজ থেকে পড়ছি, আমার ফ্রেন্ডরা সবাই ফ্রেন্ডরা দেখা যায় যে হ্যাং আউটের সময় বলে যে আমি নর্থ সাউথে ভর্তি হবো, আমি আইবিতে ভর্তি হব, তুই কই ভর্তি হইতেছ। তখন নিজের কাছেও ভালো লাগে যে না আমি বলতে পারি যে এখানে না, আমাকে সেখানে না। তাদের একটা কথা হয় গভর্নমেন্টে ভর্তি মানে সরকারি একটা জায়গায় ভর্তি হইলে হও, নাহলে তোমার পড়াশোনার দরকার নাই। তা আমি ওই সোসাইটিতে আমার ফ্রেন্ডের সাথে মিশতে পারতাম না। তা আমার প্রশ্ন, তাহলে আমি কেন একটা ভালো কলেজে পড়তাম? যেখানে আমাকে দিছিল সেখানে তো সবাই ভালো নেভি আর্মির ছেলেমেয়েরা পড়তেছে, আমার ফ্রেন্ড সার্কেল তাদের সামনে আমি কোন মুখেতে বলবো যে আমি একটা নর্মাল জায়গায় ভর্তি হচ্ছি? আমি তাদের সাথে কম্পিটিশন কি, তাদের সাথে আমি যেতে পারতাম না, আমাকে নিত না তারা। মানে আমি তাদের সামনে কেন যেন আমার নিজেকে ছোট মনে হইতো। আমি তাদের সাথে ঘুরতে গেলে আমি আমার খরচ পকেটে নাই, তার একটা ভার্সিটিতে ভর্তি হইতেছে, তার একটা স্ট্যাটাস দিতেছে, চেকিং দিতেছে, ফ্রেন্ডের ট্রিট দিতেছে, আমি সেখানে প্রেজেন্ট হইতে পারতাম না। আমার খুব লজ্জা লাগতো নিজের কাছে, আমি পড়াশোনা করি না। আমি ওই ধরনের ছেলে না যে কারোর থেকে কারোর সাথে মিশতে যাব অথচ আমার কোনো লেভেল নাই, এই চিন্তা করে আমি কখনো মিশি না যে হ্যাঁ ওদের কাছে যা বলবো আমি পড়াশোনা করতেছি না। এটা আমি করতে পারতাম না। আমার কথা হচ্ছে, আমি যদি একটা ভালো জায়গায় পড়ে আমি ভালো পরিবেশে থাকতে চাই, আমার ভিতরে সবসময় এই জিনিসটা ফিল হতো সবসময়, কিন্তু তারা না আমাকে ট্রিট করতো না। তো আমি তখন বাসা থেকে বের হয়ে যেতাম। বের হয়ে যাওয়ার পর আমারও দেখতাম যে একটা মার বা বাবা একটা ভাইয়ের একটা টান থাকে, কই গেছো, কতদিন আসো, তুই আসুস নাকে। যেটা বাবার ক্ষেত্রে দেখেছো তুমি? সেটা আমি সবসময় বাবার ক্ষেত্রে পাইছি, সেটা আমি তাদের থেকে কখনো পাইতাম না। না আমাকে কখনো বলতো না ফোন দিয়ে বাসায় আসবি কিনা। আমার কাছে আমি যখন বাসা থেকে বের হইতাম, আমার বাবা আমাকে সন্ধ্যার আগে ফোন দিত, তুই কি বাসায় না। আর দেখা গেছে আমি তাদের থেকে না এই জিনিসগুলো পাইতাম না। আমার বড় ভাইকে অনেকে বলে যে বড় ভাই নাকি বাবা না থাকলে বাবা সমতুল্য, কিন্তু তার একটা ফোঁটা আমি তার থেকে পাইনি। আমি সবসময় পাইছি তার থেকে তিরস্কার। সে ফোনে আমার কোনো খবর নিতেছে না, আমার মা আমারে ফোন দিতেছে না। এভাবে করে আমি বাইরে থাকতাম যে ঠিক আছে, যখন আমার খবর না আমার ভিতরে একটা জিদ কাজ করতো, ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো বাইরে থাকতাম। তাদের থেকে আমি তখন কোনো টাকা পয়সা নিতাম না। আমার জীবনে আমি কষ্ট করা শিখছি। যখন আমাকে ওই যে আমার মা বললো যে নিজে কামাই করে নিজে চল, যখন আমাকে একবার এটা বলা হয়েছিল, তো তখন আমি বাসা থেকে রাগ করে চলে গেছিলাম। আমি চিটাগাং ছিলাম 6 মাস। আমি ঢাকা থেকে 1300 টাকা নিয়ে গেছিলাম। আমি চিটাগাং থেকে 6 মাস পর 36,700 টাকা নিয়ে ঢাকায় আসছি। বলো কি করছো? আমি সেখানে চাকরি করতাম, আমি একটা ফার্মেসিতে চাকরি করছি সেখানে। আমি সর্বপ্রথম, আমার বলতে কোনো লজ্জা নাই, আমি সর্বপ্রথম যখন চিটাগাং গেছি আমি হোটেলের পিছে বসে আমি প্লেট ধুইতাম। কিন্তু তুমি তো অনেক সলভেন্ট একটা ফ্যামিলি ছিলে, আমি যতদূর জানি, অফ ইয়ারে যেটা শুনছিলাম। তোমার বাসা পুরান ঢাকায়, রাইট? হ্যাঁ, এবং ওখানে কোটি কোটি টাকার সম্পত্তি তোমাদের। আমাদের প্রপার্টি আছে, আমাদের ওখানে একটা মার্কেট আছে, অনেকগুলো দোকান আছে, আপনার 25টার মতো দোকান, 24-25টা। পুরান ঢাকায় 24-25টা দোকান, যেটা মালিক তোমরা পারিবারিক ভাবে। হ্যাঁ, তো কয়েক কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু সম্পূর্ণ যে বললাম এটা হচ্ছে আমার বড় ভাই মেনটেন করতো, সে দেখাশোনা করে। এখানে কেন আসছো বনি? আমি এখানে আসতে হচ্ছে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যতটুকু জানি যে হয়তো একটা মানুষ তার ঘরে বসে থেকে নির্বাক থেকে, আমি যেভাবে থাকি এইভাবে থেকে আমি জীবনে কোনো সমাধান করতে পারবো না। ওকে, আমি এখানে আসছে একটা জিনিসের জন্য, আমি একটা আমার জীবনে আমি একটা সমাধান চাই। আমি চাই না আমার জীবনের বাকি সময়টুকু আমি ওই একটা ঘরের ভিতরে থাকি, যে একটা ঘরে। আমি তো সমাধান দিতে পারবো না। না, কেন দিতে পারবেন না? এটা তো কোনো কথা না। আপনার তো আমাদের সমাধান দিতে হবে। আপনার কাছে সবাই এক্সপেকটেশনে নিয়ে আসে। আপনার এই সেন্টার, যে এই যে আমি যে স্টুডিওতে আছি, স্টুডিওর প্রতিটা চারপাশে যখন প্রতিটা মানুষের একটা অধিকার থেকে, তার একটা চাহিদা থেকে, যখন তার একটা আশ্বাস তৈরি করে কিন্তু তারা এখানে আসে যে আপনার থেকে একটা কিছু পাবে। আমি কেন আসছি? আমি এই কারণে আসছি, আমি এখানে একটা সমাধানের জন্য আসছি। আর সমাধানটা আপনি আমাকে দিবেন। মানুষ সমাধানের জন্য নিজেকে এখানে এসে আমি কি করতেছি, আমার নিজেকে তৈরি করতেছি না, কিন্তু আমি এখানে নিজেকে প্রকাশ করতেছি। আমার জীবনে কষ্টটা, আমি আমার ফ্যামিলি থেকে যে কষ্টগুলো পাইছি আমি সেখানে এসে প্রকাশ করতেছি। কেন করতেছি? বনে আমি খুব ক্ষুদ্র মানুষ, আমি কেমনে তোমার সমাধান দিই? না, সমাধান তো দিতে হবে আপনার থেকে। তো আমরা চাচ্ছি, কেন চাচ্ছি? আমার মতো অনেক ভুক্তভোগী মানুষ আছে যারা আপনার এখানে আসে, এই যে প্রোগ্রামে আসে। গুরু আপনার থেকে কি চায়? তার একটা সমাধান চায়। আমি কিভাবে বাঁচবো সেটা ঠিক আছে, সেটা আল্লাহ জানে, কিন্তু আমি কিভাবে বাঁচবো সেটা একটা পথ তৈরি করে দিতে হয়। হয়তো আমরা ভুক্তভোগী, আমরা পারতেছি না, কিন্তু আপনার মাধ্যমে কিন্তু গুরু সেটা প্রকাশ করতেছে। কেন জানেন? কারণ আপনি একটা সমাধান দিবেন। এই সমাধানের জন্য কিন্তু আপনার কাছে আসা। আমরা তো একটা সমাধান চাই। এটাই যদি কারণ হয় তোমার এখানে আসার, তাহলে
আমি খুব অসম্পূর্ণ, খুব দুর্বল। আমি চাইলেই তোমাকে কোনো সমাধান দিয়ে দিতে পারি না। তোমার বড় ভাইয়ের কাছে ওদের সমাধান করা, তোমার মায়ের কাছে গিয়ে সমাধান করা, পারিবারিক এই মর্যাদা, এই ডিগনিটি ফিরিয়ে দেওয়া, এই ক্ষমতা আমার নাই আসলে। তাহলে এই যে এইভাবে খুব রসিয়ে কথা বলা, এই যে স্টুডিও, এই যে লুক অ্যান্ড ফিল, সেটাই হয়তো মানুষের মধ্যে একটা ভরসা তৈরি করে, যেখানে আসলেই মনে হয় সমাধান হয়ে যেতে পারে। এটার জন্য আমার ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি ক্ষমা চাওয়াটা বিষয় না, এখানে আপনার আমাকে সমাধান একটা দিতেই হবে। আমার জীবনের কাছে আমি হাঁটতে, আমি কিন্তু এখন পর্যন্ত আমি যেভাবে থাকি না থাকি কিন্তু হাঁটতে শিখি নাই। আমি এখন পর্যন্ত হাঁটতে শিখি না, এখন আমি বেঁচে আছি। আমার ফ্যামিলি থেকে যেভাবে আমাকে ট্রিট করা হয়েছে, আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে অ্যাডিকশনে থাকতো, আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকতে হয়তো বা আজকে বাজে কাজ করতো, হয়তো বা কোনো গ্রুপের সাথে অ্যাড থাকতো। আমি আজ পর্যন্ত সেখানে যাই নাই। আমি আপনার যখন শো দেখছি, আমি শোতে নানা মানুষের নানা রকম কথা দেখছি, নানা মানুষের অনেক তাদের মানে সমস্যাগুলো দেখছি। আপনি তো সমাধান দেন। আমি এখানে আসছি কেন? আমার সমাধানের জন্য। কারণ আমার জীবনটা আমি যেভাবে চালাই যাচ্ছি, এটা আমার জীবন না। আমি শুধু চালানোর জন্য চালাই যাচ্ছি, কিন্তু এভাবে আমার জায়গায় আমি যে লেভেলের বা আমি যেখান থেকে চলে আসছি, এটা আমার কোনো সমাধান আমার ওই একটা রুম দিতে পারে না, যে রুমে আজকে আমি একটা রুম নিয়ে ভাড়া থাকি। অথচ আমি তো ঢাকার স্থানীয় ছেলে, আমি তো ঢাকায় ভাড়া থাকার ছেলে না। তারপর আমি কেন আসি? আমি আপনার যখন শোটা দেখি, তখন আমার কাছে না একটা ভরসা আসে যে না, হয়তো আমি আপনার এখানে আমি চেষ্টা করবো আসার জন্য। কেন? আমার জীবনের কথাগুলো বলবো, যাতে বলার ফলে যেন আপনি আমাকে সমাধান দিতে পারেন। আপনি যদি বলেন যে আপনি আমাকে সমাধান দিতে পারবেন না, সেই কথাটা শোনার জন্য কিন্তু আমি এখানে আসি নাই। আমার জীবনের এটা কোনো বানানো গল্প না, এটা আমার জীবন। আমার জীবনের কথাগুলো আমি যেটা বলতেছি, যেটা মানুষের কাছে গল্প মনে হবে। আমি তো কারো কাছে ধার চাইতে আসি নাই, আমি তো কারো কাছ থেকে চাইতে আসি নাই যে না আমাকে কোনো একটা জিনিস এভাবে দিয়ে তো না, আমার একটা সমাধান চাচ্ছি। কারণ আমার একটা জীবন আছে, আমিও তো বাঁচতে চাই ভাই। আমাকে বাকি সময়টা প্লিজ তুমি ভাই বলে সম্বোধন করো, গুরু বলে সম্বোধন করো না। বাট আই এম সরি, অনেকদিন পর আমার সম্বিত ফিরে পেল। কারণ অনেকেই হয়তো আমাদের এই প্রোগ্রামটা দেখে এই ধরনের ব্যাকআপ মাইন্ডে হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নেয়, যেখানে আসলেই সমাধান হতে পারে। যদি সমাধান হয়, আই এম সো ফরচুনেট। বাট যদি সমাধান না হয়, বনির পা ধরে ক্ষমা চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। বনি না গুরু, এমন কোনো কথা না। আসলে গুরু আমাকে একটা সমাধান, আমি জীবনে গুরু আসল ব্যাপার হচ্ছে কি, আমি জীবনে অনেক ভুক্তভোগী। বনে আমি আসলে আগে জীবনের গল্পটাতে ফিরে যাই, পুরো ডিটেলিংটা শুনি, শেষ পর্যন্ত যাই। বাট এই যে কথাটা তুমি চোখে চোখ রেখে ফার্স্ট টাইম বলেছো, কেউ বলেনি কখনো যে আপনার যে আবহ, যে কথা, প্রোগ্রামের যে মেজাজ, তাতে মানুষের মধ্যে একটা ভরসা টপ অফ মাইন্ডে তৈরি হয়, সলিউশন মনে হয় হয়ে যাবে। এই সলিউশন সবসময় আমরা দিয়ে উঠতে পারি না। এটা আমার ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, সেটাকে মেনে নিয়ে বলছি। প্রোগ্রামটা কন্টিনিউ করে দেখি শেষ পর্যন্ত কোন দিকে যা দাঁড়ায় এই ঘটনা। আর যদি আমি মানুষ হিসাবে, অর্থবহ হিসাবে তোমার সলিউশনের কোনো কারণ না হতে পারি, তোমার কাছে ক্ষমা চাইতে কোনো দ্বিধা নেই। ওকে, আমরা যাচ্ছি বনি তোমার গল্পে। বাট বনি, তোমাকে থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট, যে তুমি এই প্রথম ফার্স্ট টাইম গত 13-14 বছরে যে চোখে চোখ রেখে কোয়েশ্চেন করেছো, যে এমন ভাবে প্রোগ্রাম করেন যে মানুষ সমাধানের আশ্বাস খুঁজে পায়। যদি সমাধান নাই পায়, তাহলে আপনার কাছে কেন আসলাম? ওকে, যাচ্ছি তোমার জীবনের গল্পে। তো দেখা গেছে যে আমি প্রথম যখন বাসা থেকে বের হই, সেটা বললাম যে আমি চিটাগাং চলে গেছিলাম। চিটাগাং যাওয়ার পর আমার প্রথমে এমন একটা অবস্থা হয়েছিল যে আমি একবার মসজিদে গেলাম, মসজিদ থেকে বের হয়ে আমার স্যান্ডেল পাই নাই। আমি রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটছি। তো খালি পায়ে হাঁটার পর ওইখানে আগ্রাবাদ নামে একটা এলাকা আছে, আগ্রাবাদ হোটেলও আছে, ওটার পিছিয়ে হচ্ছে মোগলটলি, আমার মনে আছে, পুরান ঢাকার মতো। ওইখানে একটা হোটেলে আমি সর্বপ্রথম যে কাজ নেই, আমি মানুষের খাবারের আধা প্লেটগুলো আমি সেখানে কাজ করছে এমন একজন মানুষ যার নাম বনি, যে পুরান ঢাকায় প্রায় 25টা দোকানের মালিক ওর পরিবার, কোটি কোটি টাকার সম্পত্তি, নিজে কষ্টে বাড়ি থেকে সরে যায়, পালিয়ে যাওয়া এক রকমের, এবং সেখানে মানুষের প্লেট ধুয়ে নিজের জীবন জীবিকা চালানোর চেষ্টা করছে আগ্রাবাদে, রাইট? ওকে, তারপর তো ওখানে যাওয়ার পর আমি 150 টাকা রোজে প্লেট ধুই, নর্মাল একটা হোটেল। তা আমি সেখানে সারাদিন এই কাজটা করতাম। খারাপ লাগতো না আমার কাছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমার কথা হচ্ছে যে বলছে আমার ফ্যামিলির জীবনটারে বেছে নাও, তো অনেক নিচে থেকে শুরু করছে যে ঠিক আছে জীবনটারে কিভাবে বেছে নেওয়া যায়। তা আমি প্লেট ধুইতাম। তো প্লেট ধোয়ার কদিন পর ওইখানে দেখা গেছে কয়েকটা ছেলে আসে আড্ডা মারতে। তো আমার সাথে যখন আমাকে দেখে কয়েকবার আমাকে ফলো করে।
তো চিটাগাংয়ের ভাষা একটা অন্যরকম আর ঢাকার ভাষা অন্যরকম, তো আমি তো এভাবে কথা বলি। তো একজন আমাকে নর্মাল ভাবেই জিজ্ঞেস করে যে তো ভাই আপনি কি ঢাকার নাকি? তা আমি বলছিলাম যে হ্যাঁ ভাই ঢাকার। বলে এখানে কেন আসা, বা হঠাৎ করে এখানে চাকরি, এখানে তো আগে দেখি নাই। তা আমি বলছি ভাই আমার মানে ফ্যামিলি থেকে আমি রাগ করে চলে আসছি। তা আমার সাথে অনেকক্ষণ কথা বলার পর ছেলেটা আমাকে খুব পছন্দ হয়, তো ওরা আমার ওদের বাসায় নিয়ে যায়, ওদের এখানে রাখে। রাখার পর বলে যে ভাই আপনার তো এই কাজ আপনার মানায় না, আপনি যে কাজ করতেছেন, আপনি যেভাবে আসতেন বা আপনার সাথে যেভাবে কথা বললাম, আমার মনে হয় না আপনি খুব ঢাকা নিম্ন ফ্যামিলির একটা ছেলে, তো আপনার এখানের দরকার নেই, আপনি আমার সাথে আসেন। পরে সেখান থেকে নেওয়ার পর সেখানে আমাকে একটা ফার্মেসিতে জব দেয়। ওইখানকারই একজন প্রভাবশালী লোক ছিল, ওনার আন্ডারে ফার্মেসি। তো উনি আমার সাথে পরিচয় হওয়ার পর ওখানে আমাকে একটা জব দেয়। তা আমি ওই ফার্মেসিতে অনেকদিন সময় কাটাই, ওনার বাসায় খাওয়া দাওয়া করতাম। আর সকালবেলা আমি ওই 15 টাকা দিয়ে খিচুড়ি খাইতাম, অর্ধেক ডিম দিয়ে। সারাদিন ফার্মেসি করতাম, দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ রাখতাম, সারাদিন এভাবে ফার্মেসি করতাম। তো এভাবে করে আমি অনেক দিন পার করি, 6 মাস পার করি। তারপর আমার মেজু ভাইয়ের সাথে ফোনে কন্ট্যাক্ট হয়, আমি সিম ওপেন করি। পর তো আমার মেজু ভাই বলতেছে যে বাসায় চলে আয়, কারণ তুই না থাকলে এটা তোরই লস, কারণ তোর সবকিছু তো এমনি খাইতেছে সবাই। তো আমি বাসায় চলে আসি। তার কিছুদিন পর দেখা গেছে যে আমি আসলে যখন ভারী কাজ করতে যেতাম আমার সমস্যা হতো মানে আমার খুব নিঃশ্বাসে প্রবলেম হইতো, অল্পতে হাঁপায় যেতাম। তো এটা হওয়ার পরে আমি বাইরে যাব, একটা প্ল্যান হয় এর ভিতরে যে আমি বাইরে চলে যাব। তো আমার মেডিকেল করানো হয়, তো মেডিকেলে আমার ধরা পড়ে আমার হার্টে ছিদ্র আছে। তাই? এটা আগে জানতে না? না, এটা আমার প্রথমে জানতাম না, মানে এটা কখনো চেক আপও করায় নাই, শুধু আমি এটা ফিল করতাম, কত আমি কাউকে বলতাম না তখন বাসায় তুমি যে যে উইক ফিল করো বা একটু হ্যাঁ, এটা আমি একটু কখনো পরিশ্রমে বলতে কাজ যেতাম না, করলে কষ্ট ফিল হাঁপাই যেতাম, আমি অল্পতে আমি হাঁপাই এটা যেতাম। কখনোই কাউকে আমি এটা বলতাম না ফার্স্ট কাউকে। টাইম তুমি আইডেন্টিফাই time। করলে? কত বছর বয়স তখন তোমার? তখন অলমোস্ট কত হবে, 19 থেকে 20 তখন আমার ওই বয়স, যে চিরাং থেকে ফিরে আসলে? চিটাগাং ফিরে আসার পরে। তো অল্পতে হাঁপাই যাই, আমি মেডিকেল করি, তখন দেখা পড়ে আমার হার্টে সমস্যা আছে, হার্টে একটা যে ছিদ্র। তো ওইটার পরে আমাকে এনজিওগ্রাম করা হয়, এনজিওগ্রাম করানোর পর দেখা যায় যে দেখায় আমার এখানে ছিদ্র আছে একটা। তো যখন বললো যে ডক্টর যে এটার তো সার্জারি করতে হবে, আদারওয়াইজ 4-5 বছর পর হার্ট ব্লক হয়ে যেতে পারে। তো 2008-এ আমার এটা সার্জারি করা হয়, আমি ইউনাইটেড থেকে ঢাকা থেকে সার্জারি করি। তো সার্জারি করার পর রেস্টে থাকি, বাসায় থাকি কয়েকদিন। তো যখন আমি মোটামুটিভাবে সুস্থ হলাম, ডক্টর বলে 6 মান্থ পর পর আমার একটা চেক আপের নিয়ম দিয়ে দেয়। সেই চেক আপটাও দেখলাম যে করায় নাই, আর ও তো সুস্থ, আর কি ওষুধ লাগবে, আমার অনেকগুলো ওষুধও ছিল, ওষুধও আমাকে দেওয়া হতো না। যাই হোক, আবার সেম যখন আমি একটু সুস্থ বোধ করলাম তখনই আমার আস্তে আস্তে মানে সেম আবার তাদের থেকে ট্রিটটা পাইতাম আবার সেই ধরনের। তাদের আমি বলতে তোমার বড় ভাই এবং আমার মা? বড় ভাইয়ের থেকে, মার থেকে ওই সেম ধরনের ট্রিট আমি মা পাওয়া শুরু সবসময় করলাম। এরকম বিহেভ করতো তোমার সাথে? মা সবসময় করতে বলতে গেলে কি, মানে আমার ফ্রেন্ডরা বলতো বা অনেকে আমাকে বলতো যে দেখ তুই তো তোর মার সাথে থাকোস, কিন্তু তোর মার ভিতরে যে চেঞ্জটা দেখতেছি সম্ভবত, যেটা হচ্ছে অনেকে বিলিভ করে অনেকে করে না, সেটা হচ্ছে বলা যে তোর বড় ভাই প্রপার্টির জন্য তোর মাকে কোনোভাবে তাবিজ করতেছে। এখন এটা ব্যাপারটা হচ্ছে অনেকে মানে, আবার অনেকে মানে না জিনিসটা। মা কি ধরনের ব্যবহার করতো তোমার সাথে? মানে অল্পতে খিটখেট করতেছে, মানে খেট আমার সাথে ঠিক মতো কথা বলে না। আগে যেমন চুপচাপ ছিল সে চুপচাপ তুমি যে থাকে না, মাসের পর মাস নাই সেটা মিস করতো না সেটা মা কোনোভাবে কখনো? মিস করতো না। তুমি ফিরে আসলে মা কিছু বলেছিল? ফিরে আসার পর কোনো কিছুই না, সে কোনো আমাকে reaction জিজ্ঞাসা নাই? করে নাই যে কোথায় ছিল না ছিল, কোনো আমাকে কোনো reaction কিছু নাই? কোনো কিছু না। বাসায় গেছি আমি, আমার রুমে গেছে, সে জিজ্ঞেস করতো না কই ছিলি। কত মাস পর ফিরে আসলে? আমি 6 মাস পর ফিরে আসি, একটা বার বলেওনি কই ছিলি বাপ, কি কিচ্ছু আমাকে খাইছিস? জিজ্ঞেস করে নাই। তারপর আসার পর আমি, আমার মেজু ভাই বলছে যে ও কিন্তু চিটাং ছিল এই সেই। তুমি তোমার মায়ের কথা বলছো, রাইট? হ্যাঁ, একটা বার জিজ্ঞেসও করেনি? সে আমাকে একটা বারও জিজ্ঞেস করে নাই। বড় ভাই তো করবে না, সেটা তো বলেছই। বড় ভাই করে নাই, আর তার কিছুদিন পর সে বিয়ে করে। ওকে, সে বিয়ে করার পর দেখা গেছে যে সে আলাদা হয়ে মানে আলাদা হয়ে যায়। যাই হোক, ট্রিটমেন্ট হলো, ট্রিটমেন্টের পর যখন একটু স্বাভাবিক হলে সবাই তখন তোমার প্রশ্ন আর গুরুত্ব মানে আবার দিচ্ছে না। সেই আগের মতো, মানে সেই রকম আগের মতো ট্রিট করে। তো তারপর দেখা গেছে কি আমাকে না সেই ধরনের মানে করোনার কারণে আমিও মানে তাদের থেকে একটা জিনিস চাইলে পাইতাছি না। একটা ছেলে বড় হইতেছে, আমার একটা হাত খরচ আছে, আমার লাইফে কিছু করতে হবে। যদি বলতাম বিজনেস করব, ব্যবসার ভিতরে কোনো টাকা দেওয়া যাবে না, কিছুতেই দেওয়া যাবে না। মোট কথা যা করার তুমি নিজে করে নাও। তা আমার একটা দাবি থাকতো সবসময়, আরে আজব আমাদের যতটুকু আছে, বড় ভাই যদি মার্কেটে বসে, ঠিক আছে আমিও তো বড় হইতেছে, তাহলে আমার একটা অধিকার দাও, আমিও যেহেতু কিছু করতেছি না, আমিও মার্কেট অফিসে বসি, আমিও দোকানপাট দেখাশোনা করি। আমাকে সেটা দিবে না, বলো ও একা দেখতেছো, ও একা দেখুক, তুমি পারলে নিজে একটা কিছু করে নাও। এটা তো কোনো কথা না। যাই হোক, আমি এটাও মেনে নিছি। একটা জায়গায় যে জব করব বা কিছু করব, সেই জায়গায় দেখা গেছে সেই জায়গাতেও আমার বড় ভাই সবসময় আমাকে একটা ভেটো দিত। মানে দেখা গেছে যে আমি যদি একটা জায়গায় জব করতে গেছি বা কিছু করতে যাব, তখন দেখা গেছে ওই জায়গাটায় সে আগে লোক দিয়ে যে
উল্টাপাল্টা বইলা আসতো, যার কারণে সে আমাকে মানে ওই জায়গাতে আমার সে নিত না, তারা জবের ব্যাপারে আমাকে কখনোই করতো না। আর আমি ভারী জব করতে পারতাম না, কারণ আমাকে ডক্টর অলমোস্ট বলে দিছে যে হার্টের পেশেন্ট, তোমার ট্রিটমেন্ট হয়েছে, বাট তুমি মানে মৃত্যুর আগ পর্যন্ত তুমি রোগী, তুমি ভারী কিছু করতে পারবা না। একবার দোতলা পর্যন্ত ওঠার পর সিঁড়ি 3 তলা উঠতে গেলে তোমার রেস্ট নিয়ে করতে হবে। আমার সবকিছু তো অনেক নিয়ে দিয়ে দেয়, আর হেভি কাজ তো আমাকে মানা করে দিচ্ছে যে এটা পসিবল, এটা করতেই পারবা না, নেক্সটে তোমার কিন্তু পরে দেওয়া যে ব্লক হয়ে যাবে, রিং পরাতে হবে। যাই হোক, এভাবে অনেক কয়েকটা বছর যায়, আমি এগুলো মানে মেন্টাল সহ্য করতে করতে নিজের মতো করে একটু টুকটাক করতাম, নিজেরটা নিজে নিয়ে চলতাম। বাসা থেকে হয়তো বা দেখা গেছে 4-5 হাজার টাকা দিতে, ঈদের সময় এরকম টাকা দিতাম, এটা নিয়ে চলতাম, আমি তখন মানা করতাম না। যখন আমার লাইফের একটা গুছানোর সময় আসলো, তখন দেখা গেছে যে তাদের থেকে আমি ভালো কোনো ট্রিট পাইতাম না। ইভেন এমন হয়েছে যে আমার লাইফের একটা ঘটনা আছে এরকম, যে আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, খুবই ভালো ফ্যামিলির, এবং ওর বাবা বাংলাদেশের একজন গভর্নমেন্টের অনেক উপরের লেভেলের গভর্নমেন্টের, মানে অনেক বড় পর্যায়ের আর কি সে। তো তার মেয়ে দেখা গেছে যে আমার বাসার নিচে আসছিল, সে আমাকে বিয়ে করতে চাচ্ছিল। তো বিয়ে করতে চায় বিধায় সে আমাকে আমার বাসা থেকে ব্ল্যাকমেল করে যে মানে তুমি যদি আমার বিয়ে না করো আমি সুসাইড করবো, এই সেই। এর ভিতরে আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ মানে গার্লফ্রেন্ড, আমার একটা ভালো ফ্রেন্ড ছিল সে। আচ্ছা। তো আমি তাকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করতাম, সে আমাকে ফ্রেন্ড না তার থেকে বেশি ভাবতো। তো এর আগে হচ্ছে আমার 2 ভাই অলমোস্ট বিয়ে কমপ্লিট, আমার 2 ভাই বিয়ে করে ফেলছে। তা আমার কথা হচ্ছে আমিও বড় হয়েছে, আমার একটা সেটেলমেন্টের সময় আসছে, ঠিক আছে ফাইন। তো ওকে আমি অনেক বুঝিয়ে দেওয়ার জন্য মানে ওকে বললাম যে দেখো বিয়ে করতে অনেক টাকা খরচ হয়, সে আমাকে অনেক টাকা দিয়ে দেয়, প্রায় 2 লাখ টাকা নিয়ে আসছিল সে বাসা থেকে। তো আমি চিন্তা করলাম যে আমার একটা ফ্রেন্ড সে, আমি কখনো কোনো মানুষের কাছে নেগেটিভ হতে চাই না। আমি একটা মেয়েকে নিয়ে যদি ঢাকার বাইরে একদিন কোথাও থাকে, মানুষ সেটাকে নেগেটিভ দেখবে, কিন্তু আমি আমার সাথে 3টা ফ্রেন্ড নিয়েছিলাম, ওকে নিয়ে আমি ঢাকার বাইরে যাই ওর কথা মতোই। এর ভিতরে অলমোস্ট আমাকে র্যাব দিয়ে ওর বাবা খুঁজে আমাকে মিরপুর থেকে অ্যারেস্ট করে 4 দিন পরে। সেখান থেকে নিয়ে যাওয়ার পর আমাকে র্যাব স্পেশাল টিমে নিয়ে যায়, আমাকে অনেক টর্চার করে সেখানে এই মেয়ের জন্য। তখন আমি যেটা শুনছিলাম, ওর মা আমাদের বাসায় ফোন দিছিল, মেয়ের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না, আমি জাস্ট ওটা বুঝাইতাম যে দেখো তুমি যেটা চাইতেছো, হ্যাঁ আমি ওকে হঠাৎ করেই ও সিদ্ধান্ত নেয় তোমাকে, ও আমাকে বিয়ে করতে চায়। তারপর তাকে নিয়ে যাও সাথে 2-3 জন বন্ধুকে নিয়ে যাও, বাসায় ছেলে দেখতে আসবে, যদি ও তখন মেডিকেলে ইন্টার্নি করতেছিল। তো ও যে তোমার প্রশ্নে এরকম ভালোবাসা বা এরকম এই ফিলটা, এটা কখনো আগে টের পাওনি? আমি বুঝতাম, কিন্তু ওদিন যে এভাবে চলে আসবে সেটা বুঝি না। তখন তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে, ও যেহেতু ডিসিশন নিচ্ছে বাইরে যাওয়ার, যাও, কিন্তু আমার সাথে ফ্রেন্ড রাখছি যেন একা যদি যাই সেটাকে মানুষ নেগেটিভই ভাববে। একদমই তাই। এবং ওর বাবা তখন র‍্যাব দিয়ে তোমাকে আমাকে ঢাকা থেকে মানে টর্চার করে। তারপর তো আমাকে যখন অনেক টর্চার করা হয়, তো আমি আমাকে থানায় হ্যান্ড ওভার করা হয়। সেখানে মেয়ে এসে নিজেই স্টেটমেন্ট দেয় যে বনি আমাকে বাসা থেকে নিয়ে যায় না। আমি বনির বাসা থেকে বনিকে নিয়ে গেছিলাম, আর অলমোস্ট বনি কখনো বিয়ের জন্য রাজি না, কিছুই হয় নাই। আমি বলছি তুমি যদি আমার সাথে না যাও আমি সুসাইড করব। বনি ভয় আমার সাথে গেছে, আর কিছুই না। যার কারণে থানাতে আমার নামে কোনো মামলাও নেয়নি, কিচ্ছু নেয়নি। থানা থেকে ওসি ওর বাবারা বলছে যে আমি তো মামলা নিতে পারবো না। সব ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার। যেহেতু মেয়েটি ওই সাহসটা দেখিয়েছে, থ্যাঙ্কস টু দ্যাট গার্ল, অবশ্যই আমি তাকে থ্যাঙ্কস দেই। তো তারপর আমি যখন ওখান থেকে বের হওয়ার পর আমার মেজো ভাই আমাকে বলে যে দেখ, ওর মা ফোন দিছিল বাসায়, ফোন দিয়ে বলছে যে আপা দেখেন ও যেহেতু এটা করছে, এখন আপনি কি সমাধান চান, প্রয়োজনে আমরা আপনাদের সাথে কথা বলি। আমার মা আর আমার বড় ভাই ফোনে তাদেরকে যাতা কথা বলে, যাতা কথা বলার পর, কিন্তু যাদের সাথে যাতা কথা বলছে তারা পারিবারিকভাবে যথেষ্ট এস্টাবলিশড, অনেক ওদেরকে রিফ্রিজ করার কোনো কারণ নাই, কিচ্ছু কারণ নাই। কারণ তাদের লেভেলে আমি যদি তাদের ফ্যামিলির সাথে ইনভলভ হই, আমার পারিবারিক এবং তুমি ব্যক্তিগতভাবে চলে যাই, ওদের চাইতে স্ট্যাটাস অনেক বেশি, অনেক বেশি বেড়ে যায়। চাইলেই কম্প্রোমাইজ করতে পারতো, কিন্তু তাদের সাথে মিসবিহেভ করা, অনেক মিসবিহেভ করে। ইভেন আমার মা এমনও বলে যে আমার ছেলের তো আমি ঘরে জায়গা দেব না, আপনার মেয়ে আমি কেন দেব? ওকে, তারপর তো যখন বলে যে আমার মেয়েকে তো আমি আমার ছেলের আমি ঘরে জায়গা দিব না, আপনার মেয়ে আমি কিভাবে দিব? আর আপনার মেয়ে কি দেখে আমার ছেলের সাথে গেছে? আপনার মেয়ে মেডিকেলে পড়তেছে, এত ভালো মেয়ে, আমার ছেলের পিছে কি দেখে আসছে? তো এটা আমি আসার পর আমার মেজো ভাইয়ের থেকে শুনি যে দেখ, ওরা কিন্তু ভালো একটা প্রপোজাল দিছিল, এই বড় ভাই আর আম্মা মিলে এই কাজটা করছে, নাহলে তোরে মারতো না। ওর বাবার ওই যে অপমানগুলো হয়েছে না, এই জিদ্দের কারণে তোরে এই কাজটা করাইছে। যাক, আমি বাসায় চলে আসছি। আম্মুরা বলে যে তোমার সমস্যাটা কি হইলো? ওই ফ্যামিলির মেয়ে, আমার আন্টিরা যখন জানছে তারাও তারা বলছে যে আপা, এত ভালো জায়গায় যদি ওরও বিয়ে হইতো, আপনাদের প্রচন্ড পরিমাণ নাম থাকতো, অনেক ভালো লেভেল আপনারা থাকতেন, কি কারণে আপনারা এই কাজটা করতে গেছেন? আমার আম্মার তেমন কিছু তাদেরকে উত্তর দেন। আমার আম্মা বংশের বড় তো, আর আমার আন্টির একটা জিনিস ভালো যে বড় বোন মানে একবার যদি একটা কিছু বলে সে রেসপেক্ট করে। আমার আম্মা বলছে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তারা এখানে কোনো হস্তক্ষেপ করে নাই।
তো এই কাহিনীটা চলে যাওয়ার পর দেখা গেছে যে মানে আমিও কারোর সাথে কোনো ভাবে ওর সাথে ওর জড়াই নেই, ওর সাথে কথা বলি নেই, থানাতে স্টেটমেন্ট দিয়ে আসি। তো এখান থেকে আসার পর আমার বিয়ের ব্যাপারে বা আমি লাইফে আলাদা হব এই ব্যাপারে কখনো আমার ফ্যামিলি ডিসিশন নিত না। আর যখন আন্টিরাও বলতো যে ওর তো আপনার 2 ছেলে বিয়ে করছে, ওরে বিয়ে দেন, বিয়ে দেওয়ার ব্যাপারে আমাকে কোনো কিছু বলতো না, কখনোই বলতো না। তারা আম্মা বলতো যে সময় হোক সময় হোক। আমিও মাঝে মাঝে বলতাম যে মানে আমার কি লাইফে আমি কিছু করতে পারবো না, সময় হোক, পরেরটা পরে বুঝবো, ঠিক আছে। আর আমার বড় ভাই সব জায়গায় বলতো যে আমি অসুস্থ মানুষ, আমার কে বিয়ে করবে। তোমার কথা এভাবে বর্ণনা করতো? হ্যাঁ, যে অসুস্থ, তোর সারা হার্টের জীবন রোগী, রোগী, অসুস্থ, ট্রিটমেন্ট হইছে, কোনো বিয়ের দরকার না, চাকরি দরকার না, অথর্বের মতো কিছু দরকার নাই, পড়ে থাকো। তো যাই হোক, এভাবে করে অনেকদিন যায়। এগুলো শুনতেছি প্রায় লাস্ট 30 মিনিটস। তোমার পরিবার, স্পেশালি তোমার বাবা চলে যাওয়ার পর তোমার ভাই এবং তোমার মা কি পরিমাণ ডিপ্রাইভ করেছে সেই গল্প তুমি বলছিলে অফ ইয়ারে, যে তোমার ভালোবাসার মানুষও আসে তোমার জীবনে, তোমার বন্ধুরাও তোমার জীবনে থাকে, যারা আস্তে আস্তে করে তোমার কাছ থেকে সরিয়ে যায়। এই গল্পে যাইতে যাচ্ছি আমরা এখন। আসলে আমি যখন একজনের সাথে সিরিয়াসলি ইনভলভ হয়ে যাই, একদম বিগিনিং টু এন্ড সবকিছু ডিটেলে শুনতে চাই। মানে ফার্স্ট অফ অল যখন আমি ওর সাথে পরিচয় হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। এটা আরেকজন, ওই মেয়ের কথা তো বলছো না? ওর গল্প তো শেষ, ও তো জাস্ট আমার ফ্রেন্ড ছিল, আমি সেখানে শেষ করে দিয়েছি। নিজেকে সরিয়ে নিয়ে আসলে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম তুমি ভালোবাসার সম্পর্কে কারোর সাথে জড়িয়ে গেলে, কিভাবে? তো আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে বলতে গেলে যে আমার একটা ফ্রেন্ডের ভাবির সাথে, মানে ভাবিকে বাইরে থেকে টাকা পাঠাইছিল ভাইয়া, তো ওই টাকাটা দেওয়ার জন্য আমার ফ্রেন্ড আমাকে নিয়ে যায়। তো ওইখানে আমি ওই ভাবির কাজিনকে দেখি। তা আমার ফ্রেন্ডকে তখন বলি যে আমার আসলে ও কি হয়তো ওর ছোট বোনের মতো, আমার ওর সাথে ভালো লাগছে, তো আমাকে পরিচয় করা দেয়। পরিচয়ের পর থেকে ওর সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হয়, ধানমন্ডিতে থাকে, খুব একটা ভালো সম্পর্ক হয় ওর সাথে আমার। তো তখন স্কুলে পড়ে। দিস ফার্স্ট লাভ। এর আগে কখনো প্রেমে পড়েছো? না, আসলে প্রথম ভালোবাসাটা আমার কাছে এখনো বন্দি, আমার ঘড়ি কাটায়। আমি এখনো ঘড়ি পড়ি না, কারণ আমার সেই ঘড়িটা এখনো 5টা 13 মিনিটে থেমে আছে যখন আমি ফার্স্ট ওকে দেখি। মানে যে মেয়ের গল্প করছো, দিস ইজ দ্য ফার্স্ট লাভ, রাইট? ওকে। তো যেদিন আমি ওর সাথে তখন কথা, মানে আমার ওই ফোনে কথা বলার পর ফার্স্ট দেখা করতে যাই লেকে, আমি ওকে আমি যখন ফার্স্ট দেখি আমার ঘড়িটাতে বাজতেছিল হচ্ছে 5টা 13 মিনিট। আমি ঘড়িটা ঠিক অমনে খুলে রেখে দিয়েছিলাম। তো যখন বলছিল আমাকে ঘড়ি খুলছো কেন, তখন আমি ওরা বলছিলাম যে এই সময়টা আমি আজীবন ধরে রাখবো। ওই ঘড়িটা আমার কাছে এখন ওইভাবেই আছে বাসায়। তো ও তখন স্কুলে পড়ে, তো ওইখান থেকে ওর সাথে আমার একটা রিলেশন হয়, খুব ভালো একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার পরে আমি সবসময়, তোমার প্রথম ভালোবাসা মানুষের একটু বর্ণনা দিবা নাকি? আসলে মানে মানুষ তো অনেক ভাবে অনেক, মানে তার স্পেশাল মানুষের আসলে আমি ওর ভিতরে না একটা মায়া পাইছি। আমার সর্বপ্রথম আমি যদি ওর থেকে একটা কিছু পেয়ে থেকে মায়া, কারণ কি আমি আমার ফ্যামিলি থেকে না ভালোবাসাটা পাই না, আমি আমার ফ্যামিলি থেকে না মায়া জিনিসটা পাই না। বাবা চলে যাওয়ার পর থেকে আমি মায়া জিনিসটা পাই না, যে আমি ঘরে যাব, আমার ওই টেবিলটা এখন আছে যেই টেবিল আমরা ভাইরা আমার মা একসাথে খাইতে বসতাম, আমার বাবা মারা যাওয়ার পর টেবিল আর একসাথে কেউ কখনো খাইতে বসি নাই। তো আমার মার থেকে আমি না মায়াটা পাই না। তো একটা ছেলে যখন তার পরিবার থেকে কিছু না পায়, তখন না সে একটা ভিখারি হয়ে যায় মায়ার। যে অন্য কোনো জায়গা থেকে যদি সে মায়াটা, আদরটা পাওয়া যায়, যে তুমি খাইছো, তুমি ঠিকমতো ঘুমাইতেছো কিনা, তখন ওই মানুষটা ওই মায়ার প্রেমে পড়ে যায়। খুব স্বাভাবিক, কারণ সে মায়াটা না পাইতে পারতে তার ভিতরে একটা অভাব জন্মায়। আমার ভিতর না একটা অভাব জন্মাই গেছিল। যখন ও আমাকে বলতো যে তুমি খাইছো নাকি, ঠিক মতো ঘুমাইতেছো না, জিনিসগুলো না আমার কাছে প্রচন্ড ভালো লাগতো। আবেগীয় বিষয়টা আলাদা, কিন্তু আমার কাছে যে মায়া, যে ও আমার জন্য তো ভাই কেয়ার করে, বাবা আমি খাইছি কিনা সে জিনিসটা জিজ্ঞেস করে, সেটা আমার এক ঘরে থাকা মাও আমরা জিজ্ঞেস করতেছে না। আমি না একটা মায়া পড়ে যাই। যখন আমি এই মায়াটা পড়ে যাই, ওর প্রতি আমার একটা আলাদা টান চলে আসে। মানে ওর চাহিদা পূরণ করতে হবে, আমার ওর সাথে আমার সময় দিতে হবে, কথা বলতে হবে। তা আমার না তখন পুরোটা, মানুষ বলে না পুরো পৃথিবীর সমস্ত ভালোবাসা একজনকে দিয়ে দাও, তা আমি না আমার সম্পূর্ণ ভালোবাসাটা আমি ওরে দিয়ে দিছি। অনেকে বলে যে কিছু বাকি রাখো বিয়ের পর, আমি না জানতাম না এটা কি। আমার মনে হইতো যে আমি সবকিছু ওর উপরে ঢেলে দেই। আমি ওর বাসার সামনে যে পড়ে থাকতাম। তুমি তো ভালোবাসার মায়ের বড় বেশি ভিখারি, কারণ যে ভালোবাসা সবচেয়ে মায়ের কাছ থেকে পায় সেটি অসম্পূর্ণ ছিল। যে ভালোবাসা, যে স্নেহ, একটা মানুষ মায়ের চাইতে পৃথিবীতে কিছু আছে।
স্রষ্টার কাছেও যদি যে বাচ্চা জন্ম নিবে তার কনভারসেশন হয়, সে বাচ্চা যদি বলে যে স্রষ্টা এত নোংরা পৃথিবী বাঁচবো কেমনে, সে বাচ্চারা হয়তো স্রষ্টাকে বলবে, স্রষ্টা হয়তো উত্তর দিবেন যে একজন অ্যাঞ্জেল আছেন যে তোরে বাঁচায় দিবে, যে এই কষ্টকর পৃথিবীতে তোকে সামলায় নিবে, তার নাম মা, মা এবং মা। কি আনফরচুনেট তুমি, তোমার স্টোরি যদি সব সঠিক হয়ে থাকে তাহলে এইরকম কষ্টের পৃথিবী কি খুব কম মানুষ দেখতে পেরেছে বলে আমার মনে হয়। আমার তো মনে হয় সৌদি আরবের সবচেয়ে পবিত্রতম স্থান থেকে দৌলতদিয়ার ওই যে পর্স কোয়ার্টার পর্যন্ত মা যেখানেই আছে সেখানেই সন্তানের প্রতি তার ভালোবাসা উজাড় করে দিয়েছে। কিন্তু তুমি সো আনফরচুনেট যে তোমার মায়ের সাথে এই আবেগ, এই মহব্বত, এই স্নেহের জায়গাটা, স্মৃতি, এই সুন্দর স্মৃতি তুমি মনে করতেই পারো না। যে কারণে তুমি বলছো যে আমি মায়ের বড় বেশি ভিখারি, যে কারণে মেয়েটি যখন আমার প্রতি অনেক বেশি কেয়ারিং অ্যাটিটিউড দেখায় আমি আমার সমস্ত ভালোবাসা তার উপর উজাড় করে দিই। তারপর তো আমি দেখা গেছে কি মানে ওর বাসার সামনে যে বসে থাকতাম ওর একবার দেখার জন্য, ওর সাথে ফোনে কথা বলতাম, রাতের পর রাত ওয়েটিং থাকতো ফোন, আমি কথা বলতাম সারাক্ষণ, ভালো লাগতো, অনেক সময় দিতাম। বাট কেন জানি না আমার ভিতরে একটা ভয় জন্মায়, যেটা কথা আছে না, বেশি যখন কাউকে ভালোবাসবা তাকে হারানোর একটা ভয় বেশি কাজ করে। ওকে আমি সবসময় একটা কথা বলতাম, দেখো তুমি তো এখন ঘরে বন্দি, স্কুলে পড়ো, তো এখন তো তুমি আমাকে ছাড়া দুনিয়া চিন্তাছো না, কিন্তু যখন থেকে তোমাকে একটু ফ্রিডম দিবে বাসা থেকে, তখন আমার পৃথিবী মনে যখন হয় কি, বড় হবে, তোমার যখন পৃথিবীটা খুব খোলা হয়ে যাবে, তুমি পৃথিবীতে নিজের মতো চলতে পারবা, তখন আমার মনে হয় যে মায়াটা, যে ভালোবাসাটা আমার জন্য আছে, আমার মনে হয় একদিন থাকবে না। কেন যেন আমার একটা ভয় হয়, আমার মনে হয় জানো তখন আমাকে ছাড়া তুমি দুনিয়ার সব চিনবা। তখন সে আমাকে বলতো না এরকম কখনো হবে না, এরকম অনেক বলতো। একটা সময় ও মেট্রিক পরীক্ষা দিল, মেট্রিক পরীক্ষা শেষ, কোচিং এর জন্য বের হওয়া শুরু হইলো, ওর লাইফটা ওপেন হইলো। তখন দেখতাম যে অনেকের সাথে মিশতাম, আমার ধানমন্ডি থেকে ফ্রেন্ডরা বলতো যে কি ব্যাপার, ও তো অনেকের সাথে মিশতাম, বিলিভ করতাম না। একবার এমনও হয়েছে ও ছায়ানটা ক্লাস করতো, গান শিখতো, তো ওর বলতেছিল আমাকে বিকালবেলা আমার ফ্রেন্ডদের সাথে দেখা করব, তুমি বের হও, আজকে একটু আইসো, আমি পরিচয় করাই দিব। আমার কাছে টাকা নাই, আমার কাছে 150 না 200 টাকার মতো আছে। এখন পুরান ঢাকা থেকে ধানমন্ডি রিক্সায় যেত মোটামুটি 60 টাকা 70 টাকা খরচ, তখন এই টাকাটা কোত্থেকে পাবো? আমি চাঙ্কালপুরের মতো জায়গায় যে আমি আমার রক্ত বিক্রি করছি। কি? আমি চাঙ্কালপুরের মতো জায়গায় যে আমার শরীরের ব্লাড বিক্রি করছি, জাস্ট যেন আমি ওর ফ্রেন্ডদের সামনে আমি আমার ইমেজটা রাখতে পারি, যেন মানে আমি যেখানে ওকে ট্রিট দিচ্ছি সেখানে যেন আমি আমার সম্মানটা রাখতে পারি। রক্ত বিক্রি করছো? হ্যাঁ, এক ব্যাগ। কত টাকা পাইছিল? আমাকে টোটাল 1500 খরচ 1570 টাকার মতো দিছিল। 1570 টাকা? শুধু আমি রক্ত বিক্রি করছিলাম, জাস্ট কারণ আমার ট্রিট দিতে হবে, আমার তো টাকা নাই। ও ফার্স্ট টাইম তোমার গার্লফ্রেন্ড ওর বান্ধবীদের সাথে তোমাকে পরিচয় করাই দিবে, এটা তোমার জন্য অনেক সম্মানের। তোমার জন্য যতটুকু তার চেয়ে বেশি হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের জন্য, ওদের কাছে যেন ছোট না হয়ে যায়। পকেটে টাকা না, আমি চাই না যে যাবো আমার টাকা না, আমি কিভাবে বলবো? পুরান ঢাকা থেকে যাচ্ছ তুমি ধানমন্ডি, মাত্র 150 টাকা পকেটে, যাইতে হয়তো 70-80 টাকা চলে যাবে টাকার সংস্থানের জন্য। তোমার মতো একটা ছেলে যে ফ্রিকিং কোটিপতি, কোটি কোটি টাকার সম্পত্তি যার আছে পুরান ঢাকায়, প্রায় 25টা দোকানের মালিক। আমরা জানি পুরান ঢাকায় 25টা দোকানের মালিক হলে সেই পরিবারের সদস্য কেমন লাইফস্টাইল হওয়া উচিত। তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে তার ইজ্জত রক্ষা করার জন্য তুমি নিজের রক্ত বিক্রি করলে চানকার ফুলে। তারপর কারণ আমি তো বাসা থেকে টাকা চাইলে আমাকে দিবে না, তো আমি জানি বাসায় তর্ক করে লাভ নেই, কারণ ব্যাপারটা হচ্ছে কি বাসা থেকে বের হবো, আমার থেকে টাকা চাবো, দিবে না, তো না দেওয়ার ফলে মন খারাপ হয়ে যাবে। মানে আমি চাই না যে যাওয়ার আগে আমি মেন্টালি ভাবে একটু ডেসপারেট হয়ে যাই। তো আমি নর্মালি চাঙ্কালপুরে যাই, ওইখানে অনেক এরকম ডায়াগনস্টিক আছে যেখানে আপনার ব্লাডগুলো নেই, তো আমি ওখানে দেওয়ার পর ওইখান থেকে আমি যাই ধানমন্ডিতে। যাওয়ার পর আমি KFC-তে বসে ওর ফ্রেন্ডদেরকে আমি ট্রিট দিই, ও ছিল, ও পরিচয় করা দেয় সবার সাথে। তো মোটামুটি যে বিল উঠছিল আমি সেখানে খাওয়া দাওয়া করি নাই, কারণ আমার মনে হচ্ছে আমিও যদি খাই বিলটা বেশি উঠতে পারে, আমি সেখানে খাওয়া দাওয়া করি নাই। আমার কথা হচ্ছে ও ভালো থাক, ওরে আমি ট্রিট দিছি, আমার কাছে তাতে আমি খুশি। আমার মনে হয় আমি বাইরে বের হয়ে কলা রুটি খাইছি, তাও আমার জন্য এনাফ হয়েছে, ঠিক আছে। আজও আমি মানে কখনো ওকে এটা বলি নাই যে আমি তোমার জন্য কি করছি, আমি কখনো বলি নাই। যাই হোক, এটা দিয়ে আসার পর দেখা গেছে এটা যখন আমি একটা ফ্রেন্ডকে বলি, আমার ফ্রেন্ড আমার খুব বাজেভাবে কথা বলে যে যার লেগে করতেছো লাভ নাই, কারণ ও যে স্ট্যাটাসে মেয়ে, ও 2 দিন পর তোর ছাড়বেই, কেন তুই এত নিচে নামতে গেছো তোর লেগা?
মানুষ তো মানুষের বউয়ের জন্য সহজে এটা করতে চায় না, তুই কেন করতে গেছ? যাই হোক, তো তার কিছুদিন পর থেকে আসলে আমি ওর ব্যাপার অনেক নেগেটিভ কিছু শুনতে পারি, মানে অনেক ধরনের, যে ওর আসলে অনেকের সাথে রিলেশন আছে। মানে সেই গার্লফ্রেন্ডের সম্বন্ধে শুনছো যার হ্যাঁ। জন্য তুমি রক্ত বিক্রি করে তাকে ট্রিট দেওয়ার জন্য 1570 টাকা নিয়েছিল রক্ত বিক্রি করে। একবার ফার্স্ট যখন ও আমার কাছে ধরা পড়ে সেটা ছিল এমন যে ও একদিন আমাকে বলতেছিল যে মানে তুমি মানে আজকে রাতে আমাকে ফোন দিও না, আমি নানু আমার বাসায় আসছে। ফাইন, ঠিক আছে। তো আমি তো অ্যাকচুয়ালি অ্যাডিকশনে ভুগতেছিলাম, মানে আমি ওর উপর প্রচন্ড অ্যাডিক্ট ছিলাম। রাতে কথা হবে না এটা যখন আমি চিন্তা করছি, আমি অ্যাডিকশন পারতেছিলাম না। বলতেই হচ্ছে ওর প্রতি অ্যাডিকশন, মানে ও ছাড়া আমার দুনিয়া মানে কিছু প্রেম নাই, ভালোবাসার চাইতে কিচ্ছু নাই। বড় নেশা তো দুনিয়াতে আর নাই। অবশ্যই না, মানে আমার প্রতিটা সবকিছুর অ্যাডিকশন হচ্ছে ও, সবকিছুতে। তো আমি তখন দেখা গেছে যে রাতের বেলা আমি পারতেছি না ওর ভয়েস, মানে ভয়েসটা শুনবো না, আমার খুব খারাপ লাগতেছে। অভ্যস্ত হয়ে গেছে সারা রাত কথা বলে বলে। অভ্যস্ত, মানে আমি বললাম না, আমি আসলে অন্য কারো কণ্ঠ আমার কাছে ভালো লাগতো না, আমার কাছে মানে ওর সাথে মানে কথা বলে ঘুমাইতেছে, ওর নিঃশ্বাস আমি শুনতেছি, মানে এভাবে করে আমাদের সময়গুলো যাইতো। তো আমি মানে লাইক রাতের বেলা ওর ভয়েস শুনতেছি না, খুব খারাপ লাগছে। তো আমি করছি কি, আমার আম্মুর মোবাইলটা এনে আমি ওরা ফোন দিছি। তো ফোন দেওয়ার পর ও আমার আম্মুর নাম্বার জানতো না, তো ও হ্যালো হ্যালো বলছে, আমি কথা বলি নাই। কয়েকবার শুনছি এভাবে করে 2-3 বার ফোন দিছি। তো সাডেনলি আমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে থাকি, ওই পর্যায়ে যদি দেখা গেছে ওর কাছে এরকম ব্লাইন্ড কিছু কল আসে, মানে আননোন, কথা বলে না, স্বাভাবিক আমি বলবো ঠিক আছে ফোনটা আমাকে দাও, আমি রিসিভ করি। ঠিক রাতে তখন 1:30 থেকে 1:45 বাজে, ও 3 বার রিসিভ করছে, তার চতুর্থবার একটা ছেলে রিসিভ করে ফোনটা। বলো কি, তো তোমার মায়ের যখন- নাম্বার থেকে ফোন দিয়েছো? তোমার মায়ের নাম্বার তো সে হ্যাঁ, চেনে সে না। চেনে না, একটা ছেলে রিসিভ করছে। ছেলে রিসিভ করে মানে বলতে, এই বারবার আপনি ফোন দিতে কে আপনি? মানে আমি শুনে আর কথা বলি না, আমি খুব অবাক যে একটা ছেলে রাতের বেলা ওর সাথে। দেন আমি ভোরবেলা ওর বাসার সামনে যাই, আমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম পুরান ঢাকার। তো যাওয়ার পর ঠিকই ভোরে একটা ছেলে যখন বের হয়েছে, ফজর নামাজে কিছুক্ষণ পর পর যখন সবাই হাঁটতে বের হইতেছে বাসা থেকে, ও যার বাড়ি থেকে ছেলে বাইরে ওই বের বাসা হচ্ছে। থেকে একটা ছেলে বের হচ্ছে এবং হাতে এমন ভাবে মোবাইলটা নিয়ে বেরোচ্ছে, মানে সে মানে একটা মানুষ আছে না যে আমি হঠাৎ করে আমি আনন্দ জায়গাতে বেরো, মোবাইলটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে বের হয়ে যাই, আমার কেন যেন সন্দেহ হয়েছে। আমি ছেলেটাকে দাঁড় করাই, দাঁড়াতে চায় না, ভয় পেতে, সামনে এই পারে দুইজন। পরে আমি বলছি, ভাই আমি আপনাদের কিছু নিব না, কোনো কিছু না, একটা জরুরি কাজের জন্য একটু কথা বলবো। পরে আসার পর বলতেছে কি, তা আমার কেন যেন সন্দেহ হয়েছে। আমি বলছি, ভাই আপনি কি 6B মানে ওর বাসা থেকে গেছেন? আমি নাম নিতে চাচ্ছিলাম যেহেতু না। ওর কয়েকটা বিল্ডিং আছে, হ্যাঁ, তুমি আমার কেন যেন ওটা তোমার টার্গেট ওই মনে যে হয়েছে। ভোর রাতে তুমি তো রাতে গিয়ে দাঁড়ায় আছো ওখানে, আমি ভোরের আগে গিয়ে দাঁড়ায় আছি, ভোর এবং হলে শেষ রাতে যখন বের হচ্ছে ওর অ্যাটিটিউড দেখে সন্দেহ হয়েছে এই সন্দেহ ছেলেই হয়েছে মনে হয় সেই উপর ছেলে। থেকে। কিন্তু Right. কয়েকটা বিল্ডিং, তুমি তো বুঝতেছো না যে ওই বিল্ডিং থেকে বের হয়েছে কিনা, তাই ছেলেটাকে বলছো যে ভয় পাওয়ার দরকার নাই, মানে আপনি ছেলেটা শুধু বলেন ভাবতেছে আমি কি ওর মোবাইল নিয়ে যাবো কিনা, আমি রাস্তার বা পারে চিন্তায় দাঁড়াচ্ছি বা অন্য ভোরবেলা। কিছু হ্যাঁ। কিনা। তুমি শুধু ক্লিয়ার করতেছো তুমি এক্স্যাক্টলি ওই বাড়ি ওই ফ্ল্যাট থেকে বের হয়েছে কিনা এটা, এবং তুমি লোকেশন ওই নাম্বারটা একদম মেনশন বলতেছি যে করেছো। 6B থেকে বের হয়েছেন আপনি, আমি প্লিজ বলেন ভাই। তো প্রথমে বলতেছে না না না, অনেক অস্বীকার করতেছে। দেন আমি মোবাইল থেকে ছবিটা দেখাই দিই, যে এই মেয়ের আমি সাথে বলি, ছেলে ওর কিনা। সাথে কি আপনার কিছু আছে? দেন সে আমাকে বলে যে ও তো আমার গার্লফ্রেন্ড, আপনার কি হয়? তো শোনার পর আমি আসলে এমন শকড হই। তো আমি মানে আমার ফ্রেন্ড বলতেছে, ভাই আপনি যদি ওর বয়ফ্রেন্ড হন তাহলে এই কে? তা আমি আমার সাথে কয়েকটা ছবি তোমার দেখাই, ফ্রেন্ড বলতেছে যে আপনি যে যদি ওর তুমি বয়ফ্রেন্ড হন সারা তাহলে রাত ওর বলেন সাথে কে? কাটায় বাইর হচ্ছ, ও যদি তোমার বয়ফ্রেন্ড হয় তাহলে তাহলে ও এই কে? ছেলেটাকে। তো ওই ছেলে বলতে, আমি তো ভাই জানি না। তো লাইক তখন আমি আমার ছবিগুলো দেখাই পার্সোনালি যে ওর সাথে আমার রিলেশন আছে। ছেলেও অবাক হয়ে যায়, আমি অবাক হয়ে যাই। ঠিক আছে, ফাইন। তো আমি আসলে আর কিছু বলি না ছেলেটার, আমি বলছি ঠিক আছে ভাই আসলে ভুল হয়ে গেছে, আপনার থামাইছে, চলে গেছে। তা আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তারপর তুই ওর সাথে সম্পর্ক রাখবি? তা আমি বলছিলাম যে একটা ডিসিশন নিবো যে না, রাখবো না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ও আমার একটা উইক পয়েন্ট জানতো। ও একটা উইক পয়েন্ট জানতো যে আমি যদি ওর কখনো দোষ ধরি, ও কান্না করে দিত আর সাথে সাথে আমার জড়ায় ধরতো, আর জড়ায় ধরলে দুনিয়ার সমস্ত গুনাহ মাপ। মানে এমনও হয়েছে যে আমি ওরা বলতাম, তুমি যদি বলো তুমি প্রেগনেন্ট, আমি কারো বাচ্চা নষ্ট করে দিব, কোনো সমস্যা নাই, তারপর আমি তোমার ভালোবাসি, তোমার বিয়ে করতে চাই। মানে আমি সবসময় এটাও বলতাম যে তুমি যদি তাও কারোর সাথে থাইকা এসে তুমি বলো, কোনো প্রবলেম নাই, এখন থেকে মানে মাপ চাও তো কিছু হবে না, আমি আর করবো, আমি তোমার মেনে নিব। মানে আমার ফ্রেন্ড আমাকে বলতো যে তুই পাগল হয়ে গেছো, আমার প্রায় বলতো তুই পাগল হয়ে গেছো, তুই ওর জন্য পাগল হয়ে গেছো। বনি, তোমার কাছে মনে হয় যে তুমি পাগল হয়ে গেছিলে? আসলে সেই সময়ের জন্য আমার কাছে মনে হয় না পাগল হয়ে গেছিলাম, কারণ কি ভালোবাসাটা আমার মনে হয় এরকম যে ভালোবাসা মানুষটা ভালো থাক। আমার কাছে কেন জানি এরকম মনে হইতো যে ঠিক আছে অন্যায় হইতেছে ভাই, মানুষ তো অন্যায় করে, ও অন্যায় করে যদি আমার কাছে সরি বলে যদি চলে আসে, ফাইন। এই টাইপের অন্যায়, প্রেগন্যান্ট হয়ে যাচ্ছে আরেকজনের সাথে রাত আমি কাটাচ্ছে। কেন জানি না মানে পারতাম, কারণ ওর চেহারা আমার চোখের সামনে ভাসতো,
ওকে, তারপর তো যাই হোক, এরকম অনেক মানে আমার ফ্রেন্ডরা অনেক কমপ্লেন দেয় আমাকে যে দোস্ত তুই যেটা করতেছ ভুল, আমি অনেক ছেলের সাথে ওরে দেখছি। তো ওর শুধু ভিতরে ওই না ছেলে না, আরো ছেলে। আরো অনেক ছেলের সাথে ওর মানে রিলেশন আছে বলতেছে এরকম। ওদের দারোয়ান আমাকে কয়েকদিন বলছে, যখন আমি প্রায় ওর বাসার নিচে যাইতাম আসতাম, তো আমি আবার মুরব্বী ছিল নাকি আমি আবার 20 টাকা দিতাম, 30 টাকা দিতাম। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা তো পুরান ঢাকার, আমরা অনেক সময় মানুষের সাথে খাতির হয়ে গেলে মনে করি না যে মানে মন থেকে অনেক কিছু করতে একদম ইচ্ছা তাই, করে। তোমাদের মধ্যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন অনেক তীব্র, এটা অনেক সম্মানের। তো আমি চাচারা মাঝে মাঝে টাকা দিতাম। পরে চাচা একদিন আমাকে বললো যে বাবা আমি একটা কথা বলবো, মনে মনে বলতেছে যে যদি সে ব্যাপারটা উনি জানে তো আমার চাকরি থাকবে না বা কিছু, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি চাই না আপনার ক্ষতি হোক। তো বাবা একটা কথা কি, আপনি যার জন্য এটা করতেছেন করেন না কখনো, সে ভালো না, আপনি শুধু শুধু করতেছেন। অনেক ছেলে এই বাসায় আসে যায়, আপনার মতো অনেক ছেলে আসে যায়, হয়তো বা দিনে আপনি আসেন, রাতের বেলা অনেক আসে যায়, কিন্তু কিছু করার নেই, ম্যাডামের মেয়ে, আমার পারমিশন আছে, আমি ঢুকতে দিই। তো মানে বলতেছে মিডিয়া রিলেটেড ফ্যামিলি অনেক ছেলে মেয়ে আসতে যেতেই পারে বাসায়, আমাদের তো আসলে ঠেকানোর কোনো এখতিয়ার নাই, ম্যাডামের মেয়ে, ওনাদের বাড়ি ঘর। তো শোনার পর আসলে খুব খারাপ লাগতো, ফ্রেন্ডদের থেকেও শুনলাম খারাপ লাগতো। মানে রাতের বেলা আমি নিজেই করতাম, অনেক সময় বলতো যে রাতে কথা বলবো না, আমি বুঝতেছি ব্যস্ত আছে। আমার ফ্রেন্ডও আছে যে আমাকে বলতো যে ঠিক আছে প্রমাণের জন্য প্রয়োজন নাম্বার দিয়ে দেখ, ওরে 2 মিনিটে পটায় দেখাই ধরে। এরকমও হয়েছে যে ফ্রেন্ডরা যে কোনো কিছু বলছে, বলার পর পটাইছে, আমার সামনে কথা বলতেছে, অথচ আমি যখন পরে ফোন দেও বলতো যে কই ব্যস্ত, আমার তোমার কাছে সামনে এসে নাম্বার কথা দিয়েছে, বলতেছে। কনভিন্স করে ফেলেছে তোমার কনভার্সেও বন্ধু। কথা বলতেছে, মানে আমি অনেক জায়গায় শকটা যেতাম কিভাবে সম্ভব। তো এইভাবে করে অনেকদিন যাওয়ার পর না আমি সবকিছু তো ধরা পড়তাম, আমি ওকে সবসময় যা বলতাম, আমি জানি তুমি আজকে এটা করছো এটা করছো। তো মেনাকা মানে- অবশ্যই ফেল যে ধরনের তুমি 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 ড্রিলিং করতেছো। ও আসলে অনেকের সাথে কতটুকু করছে জানি না, বাট আমি মনোর জন্য বেশি উইক হয়ে গেছিলাম। তো শেষে আমি না পারতেন, একদিন হঠাৎ করে বলি যে এটা বাদ দাও, আমার আর হইতেছে না তোমার সাথে রিলেশন, মানে সম্ভব না, আমার মনে হয় পসিবল না। আর ও চাচ্ছিল এই জিনিসটা আমার মুখ থেকে একবার শুনতে, যেহেতু আমি এটা বলে দিছি, তারপরে বলছে ঠিক আছে ফাইন, আমিও সম্পর্ক রাখবো না। 1-2 দিন পর না আমি আর পারতেছিলাম ওর ছাড়া থাকতে। তো দেখা গেছে আমি আবার ফোন দিয়ে ওরা কনভিন্স করতাম, আমি ভুলে বলে ফেলছি, আমি সরি, মাফ করে দাও। ও বলতো না বলে দিছে, আমার আর প্রয়োজন নাই, আমার তোমার আর দরকার নাই। অনেক ওর বাসার সামনে যেতাম রাতের বেলা, ওর বাসার সামনে যা বসে থাকতাম, ওর বাসার দেয়াল ধরে বসে থাকতাম। অনেক রাতের পর রাত আমার অনেক ফ্রেন্ড ওরকে বাইকে করে আমার নিয়ে এসে পড়ছে, তুই কি পাগল নাকি রাস্তায় এরকম ফকিরের মতো বয়া থাকোস। আহ, অনেক মানে এখনো আছে যে ওই কথাগুলো মনে পড়লে আমার ফ্রেন্ডরা বলে, হাসে যে তুই যে পাগল ছিলি। যাই হোক, ওর সাথে আমার অনেক মানে ব্রেকআপ হওয়ার পর দেখা গেছে আমি অনেক চাইছি ওরে, আমি তো আসলে হয় নাই আর আমি পারি নাই। মনে পড়ে, তারপরও আসলে মনে পড়ছে অনেক, কিন্তু কিছু করার ছিল না। তার অনেক দিন পর দেখা গেছে যে সে বিয়ের ছবি দিল, তার বিয়ে হয়ে গেছে, আমার জানাইলো। 2018 17 জানুয়ারি বিয়ে হয়ে যায়। তো তারপর আমাকে জানাইছে যে ওর বিয়ে হয়ে গেছে, ছবি দিছে ভালো একটা ছেলের সাথে। আমিও বলছি ঠিক আছে ভালো থাক, কোনো সমস্যা নেই, ও ভালো থাকলে আমি ভালো, আমার কথা তুমি ভালো আছো তো আমি হ্যাপি আছি, কোনো সমস্যা নেই। আমি সবসময় মানুষ বলে মানে কেউ যদি তার কারো লাইফে কষ্ট দিয়ে যায়, তার জন্য মানুষ দোয়া মানে লাইক ফেসবুকে বাজে কমেন্টস করে, আল্লাহ যেন ওরা ভালো না রাখে, অভিশাপ দেয়। আমি আজ পর্যন্ত কোনো অভিশাপ দিই না, আমি চাই ও ভালো থাকুক, দরকার আমার চেয়ে বেশি ভালো থাকুক। আমি সবসময় চাইছি, এখন পর্যন্ত আমি দোয়া করি যেন ভালো থাক। আমি রিলেশন জিনিসটারে মানতাম ওই একভাবে যে মানে একটা মন থেকে একটা প্রার্থনা করার প্রয়োজন হয়, তো প্রার্থনাটা আমি ওর জন্য করতাম। আর ওই যে বললাম ওর প্রতি আমার একটা মায়া জন্মায় গেছিল, আর ও আমাকে যেরকম মায়া করতো ওই মায়াটার না আমি একটা ভিখারি হয়ে গেছিলাম। তো ও চলে যাওয়ার পর যে অভাবটা খুব বেশি ফিল হইতো, যে কে আছে আর কে আমার মায়া করবে, এরকম অনেক কষ্ট ছিল অনেক মনের ভিতরে। তারপর তোর বিয়ের সাথে হয়ে গেছে, আর আমার সাথে তার যোগাযোগ হয় নাই, আমাকে ব্লক করে দেয় আইডি থেকে, আমিও আর ওকে চেষ্টা করি নাই। তারপর ওর ছবি স্মৃতি এখন আমার কাছে সবকিছু রয়ে গেছে, ওর ফার্স্টে থেকে এখন পর্যন্ত যত স্মৃতি আছে আমার কাছে আছে, সব রেখে দিছে আজও। আমি এরপর রিলেশনে জড়াই নেই, কারণ ব্যাপারটা হচ্ছে কি ওর প্রতি যে জিনিসটা ছিল আমি অন্য কারোর প্রতি আনতে পারি নাই, তবে নিজে ভালো থাকার জন্য অনেক অভিনয় করছি। প্রতিটা মানুষই না একটা পর্যায়ে গুরু চায় কি জানেন, ভালো থাকতে, যে একটু হলে যদি আমি শান্তিতে থাকি, আমি আমার পরিবারের সাথে থাকি, আমার মার সাথে থাকি, ওই জিনিসটা পাইতেছি না, আদরটা। তো তখন একটা মানুষ চায় কোথাও থেকে যদি কেউ আদরটা করতো,
কোনো ফ্রেন্ডের মা যদি আমাকে বাসায় বসায় খাওয়াইতো আমার কাছে এত ভালো লাগতো, মানে খুব ভালো লাগতো আমার কাছে, যে সে আন্টি আমার ট্রিট করতেছে, আমার বলতো বাবা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, একটু ভালো মতো খাওয়া দাওয়া করো, ভালো মতো চইলো, ওর সাথে থাকো, বাসায় থাকো, আমার কাছে খুব খুব ভালো লাগতো। আমি না আমার বাসা থেকে জিনিসটা পাচ্ছি না, তো খুব ভালো লাগতো আমার কাছে জিনিসটা। মা তো ফ্রেন্ডের মা, কিন্তু আমাকে তো ট্রিট করতেছে, আমার কাছে খুব ভালো লাগতো জিনিসটা। তারপর দেখা গেছে মানে আমার ভিতরে যেরকম অভাবগুলো ছিল, আমার ফ্রেন্ডের যদি ফোন আসতো, তোর মতো কষ্টে মানে কোনো ফ্রেন্ডের বাবা ফোন দিছে, আমার খুব খারাপ লাগতো, আমার বাবা তো ফোন দিবে না, বা আমার ফোনে কোনো নাম্বার সেভ করা নেই বাবা লেখা যে আমাকে ফোন দিবে। মাঝে মাঝে আমি বলতাম কি আমার একটা ফ্রেন্ডের দোস্ত, আমি তোর নাম্বারটা 10 মিনিটের জন্য বাবা বলে সেভ করি, মানে তুই যখন ফোন দিয়ে আমার ফোনে লেখা উঠবে বাবা, তারপর ফোনটা কেটে দিস। আমি জিনিসগুলো আমি মানে চাইতাম নিজে থেকে, আমার কাছে খুব ভালো লাগতো জিনিসগুলো, যে মনে হয়তো 10 মিনিটের জন্য আসলে আমার বাবা আমার ফোন দিছে, নিজের সাথে নিজে একটা অভিনয় করা, সেভাবে আমি চলছি। আর বাসায় গেলে আমার মার সাথে আমার মা ঠিক মতো কথা বলে না, আমিও তার সাথে ঠিক মতো কথা বলি না। আমার কাছে মনে হতো বারবার যদি আমার মা আমার একটু ডাক দিত, একসাথে আজকে খাইতে বসি, বলে নাই। আমার মা মানে আমি যখন অসুস্থ থাকতাম, আমি দেখতাম না এসে কখনো আমার গায়ে হাত দিয়ে বলতো যে তোর কি জ্বর আসছে, কখনো বলতো না। আমার জ্বর আসলে আমি নিজে ওষুধ খাইতাম, নিজে ওষুধ নিয়ে এসে খাইতাম, সে তার মতো তার রুমে, আমি আমার রুমে। বাইরে গেলে কখন আমার মা আমার ফোন দিত না, যে তুই কি বাসায় আসবি ঠিক মতো, বাসায় আসবে। আমার কাছে মনে হইতো যে আমার নাম্বার সেভ করা আছে, যদি একটা বার ফোন দেয়। একটা ছেলের এক্সপেকটেশন থাকে কিন্তু একটা মার কাছে, যে হ্যাঁ আমার মা আমারে ফোন দিবে, আমি আমার মারে ফোন দিব, তুমি ঠিক মতো খাইছো কিনা। তার সাথে আমার সম্পর্ক খারাপ হওয়ার পরও আমার মনে আছে 2017 বা 18 সালের দিকে আমি মাদার ডেতে তার জন্য একটা গ্লাস গিফট করছিলাম। না থাক তার সাথে আমার ভালো সম্পর্ক, আমি ওই গ্লাসের প্যাকেটের উপরে সুন্দর করে লিখছিলাম ইংলিশে যে আই লাভ ইউ মম। আমি এই গ্লাসটা নিজে গিফট করছিলাম আমার মাকে, যদি তার মনটা একটু গলায় আমার জন্য, যদি আমি যে ভালোবাসাটা তার থেকে চাইতেছি, যদি একটু তার ভিতরে ওইটা যদি একটু ফিল হয়, যদি সে আমার আগের মতো ভালোবাসে, চাইতাম। কারণ আমি তো ভাই তার থেকে একটা ভালোবাসা চাইছি, তো মা, আমি তারা তো ঘৃণা করতে পারবো না। হয়তো আমি তার থেকে দূরে থাকতে পারবো, ঘৃণা তো ভাই করতে পারবো না, এটা সম্ভব না। আমি সবসময় তার থেকে জিনিসটা চাইতাম। রাতের বেলা ঘরে থাকতাম, বসে থাকতাম, যদি একটা বার ডাক দেয়, ডাক দিত না। সে তার মতো টিভি দেখতেছে, পড়তেছে, মানে ঘরে যা বই পড়তেছে, তার মতো শুয়ে আছে, একটা বার ডাক দিত না, যায় আমার সাথে একটু কথা বল, আমার সাথে বয়, আজকে সারাদিন কি করলি, কই ছিলি। চাইতাম একটা ছেলের সাথে তো শেয়ার করে মা অনেক কিছু, করতো না। সবকিছু তার ওই বড় ছেলেরে ফোন দিত, ওষুধ দিয়া যেত, বাসায় রাখতো। আমার থেকে কোনো জিনিস নেই, এই ওষুধ আমার ধরতে হইব না, দিতে হইব না। আমার সাথে না একটা নেগেটিভ একটা আচরণ করতো, আমি এই জিনিসটা কোনো পছন্দ করতাম না। আরে ভাই তোমার ওষুধ টাকায় দিতেছে, আমি তো অন্যায় করতেছি না, ওষুধটা দিতে গেলে আমারটা আমি নিতেছি না, এইটা করতেছি না। আমার কথা হচ্ছে আমার সাথে কেন এরকম করো ভাই, আমি তো তোমার এত বড় কোনো ক্ষতি করিনি, কেন আমার সাথে কেন করো? আমার তো একটা আশা আছে, আমার তো একটা ইচ্ছা করে যে তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বলো, বলতো না। ওই যে বললাম আমার ফ্রেন্ডরা বলতো সবসময় যে তোর মা তাবিজ করছে তোর ভাই, এই কারণে তোর সাথে খারাপ ব্যবহার করে, এটা হচ্ছে ভাই ছেলের সাথে মার সম্পর্ক নষ্ট করা, আর কিছুই না। তো এইভাবে করে আসলে অনেক দিন কেটে যায়, তার থেকে আমি আসলে ভালো কিছু পাই না। বাসা থেকে রাগ করে করে অনেক বাইরে থাকছি, কিন্তু কখনো আমাকে ডাক দিয়ে বলতো না তুই এতদিন কই থাকছ, কই আসো, বলতো না। খারাপ লাগতো অনেক বিষয়। আমি একটা ছেলে, মার থেকে অনেক কিছু, আমার বাবা নাই, মার জায়গাটা থেকে তুমি অন্তত কিছু আমার একটু দাও, দিত না। সবার থেকে কতদিন দূরে আছো বনি? আজকে মার সাথে থাকা হয় না প্রায় বছর 3-1 কাছাকাছি। এসব কষ্টের কারণে ওখান থেকে সরে এসেছো? এসব কষ্টের কারণে না, বেসিক্যালি 2019 সালে 19 সালের দিকে দেখা গেছে আমার বড় ভাই কোনো ইস্যু ছাড়া সে মানে একটা নেগেটিভ কাজ করতে গেছিল, মানে যেটাকে বলে অবৈধ সম্পর্ক। তো অবৈধ সম্পর্ক যখন করতে গেছে কারোর সাথে, আমি সেটা প্রমাণ আমার কাছে ছিল, অনেক কিছুই ছিল। তো সেদিন আমার মাকে আমি বলি যে আম্মা দেখো, আমার অংশটুকু তুমি আমার দিতেছ না, প্রবলেম নাই, কিন্তু আমারটুকু বড় ভাই যে জায়গা নষ্ট করতেছে আমি এটা হইতে দিব না।
আমি এটা মামাদের নানাদের যারা আছে সবার কাছে বলে দিব যে তোমার বড় ছেলে এই ধরনের অকারেন্স করতেছে, এবং আমার কাছে প্রমাণ আছে, মিথ্যা কোনো কথা বলতেছে না। বৈবাহিক সম্পর্কের বাইরে কোনো বাইরের অবৈধ সম্পর্ক। যেটা তুমি জানতে। যেটা আমি জানতাম, আমার কাছে একদম প্রমাণ সহ ছিল। তা আমি বলছি যে এটা আমি সহ্য করতে পারবো না। আমার টাকা, তুমি যদি বলো তুমি অসুস্থ, তোমার পিছে যাক, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার টাকাটা অবৈধ জায়গা নষ্ট হোক এটা আমি দিব না। তো সেদিন আমি বাসায় তর্কাতর্কি করি, বাসা থেকে বের হয়ে যাই। রাতে যখন বাসায় ঢুকি, আমার মনে আছে আমার খুব খিদে লাগছে রাতের বেলা, বাসায় ঢুকছি যখন। তো আমি আমার রুমে ঢোকার পর, বাই দ্য ওয়ে, তোমাদের সম্পত্তি কি উইল করা আছে বাবা চলে যাওয়ার পর? না আসলে বাবা তো কারণ আমি দিয়ে যেতে পারে নাই, তাহলে কি বাবার নামেই ছিল? বাবার নামে এখনো আছে। ওকে, সো যৌক্তিক ভাবে কেউ চাইলেই কিন্তু তোমার সম্পত্তি হলফ করে না, দেওয়ার না। কোনো সুযোগ নাই। সেটা পারবে না। ওকে, তারপর তো রাতের বাবা বেলা যে আমি- ওয়ারিশ, তোমার মা এবং 3 জন, এই 4 জনের মধ্যে ডিস্ট্রিবিউটেড হতে বাধ্য হ্যাঁ। ইসলামিক শরিয়া আইন মোতাবেক। এটা চাইলেও সে এটা হজম করতে পারবে না। না না না। ওকে, তো আমি বাসায় ঢুকি। এর আগে থেকে আমার বন্ধু বান্ধব বলতেছিল যে ভাই তুই যেভাবে তোর বড় ভাইয়ের জিনিসগুলো জানোস, সে হয়তোবা জানে, তো সে তোর সরাই দিতে চেষ্টা করব, সে যেভাবে হোক তোর সরাই দিব। সেদিন আমি বাসায় ঢুকি, ঢোকার পর আমার প্রচন্ড খিদে লাগে। তা আমি ড্রেসটা চেঞ্জ করতেছি, এর ভিতরে আমার মাকে দেখি একজনের সাথে ফোনে কথা বলতেছে। কিছুক্ষণ পর 3-4 জন লোক ঘরে ঢুকে আমাকে ধরে নিয়ে যায় 2019 সালে। তো যখন ধরে নিয়ে যায়, আমি শুধু টেবিলে আম্মার দিকে তাকাইছিলাম আর টেবিলের খাবারের দিকে তাকাইছিলাম যে আমার খাবারটা বাড়া ছিল, আমাকে বাসায় খেতে দেয় নাই। আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে ড্রাগ অ্যাডিক্টেড বানায় রিহাবে দিয়ে আসে। ওকে, যখন রিহাবে নিয়ে যায় আমি বুঝতে পারছি, আমি ডাইরেক্ট ওনাদেরকে বলছি আপনারা রিহাবে নিয়ে যাচ্ছেন এবং কে এটা করছে আমি জানি, সমস্যা নাই, ঠিক আছে। সেখানে দেওয়ার পর আমি যেটা জানি রিহাবের ট্রিটমেন্ট হচ্ছে 4 মান্থ। ফাইন, আমাকে তুমি অ্যাডিক্ট বানাইছো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমার অ্যাডিক্ট বানাই দিছো। আমি সেখানে যাওয়ার পর শুনি আমাকে তারা 5 বছরের জন্য দিয়ে। 5 বছরের জন্য কি মানুষ ভালো হইতে দেয়? এর ভিতর আবার আমার বড় ভাই ওদেরকে বলছে যত রকম মেডিসিন আছে খাওয়ায় যেন আমাকে মেন্টালি সিক বানায় দেওয়া হয়, এবং যেটার জন্য যত টাকা লাগে সে দিবে। তো আমি সেখানে যাওয়ার পর আমাকে দেখতে যেত না। রিহাব খুব কষ্টের জায়গা, সেখানে আমি 11 মাস ছিলাম। 11 মাস থাকার পর আমি সেখান থেকে পালায় চলে আসি। সেখানে তাদের সাথে আমি একটু ফ্রি হয়ে যাই। তারা আমাকে বলতেছিল যে তোমার ভাই তোমার মা কখনো তোমার নিবে না, তুমি এখানে থেকে যাও ভাই, তারা তোমাকে নিবে না। আর তোমার বড় ভাই তোমার ডাইরেক্টলি বললাম তোমার বড় সম্পত্তির জন্য চাই কি জানো, তুমি মারা যাও, এটা চায়। তো আমি সেখান থেকে তারপর পালায় আসি 11 মাস পর, ঠিক 11 মাস পর আমি সেখান থেকে পালায় আসি। আমি বাসায় যাই নাই, আমার মেজো ভাইয়ের কাছে যাই, আমার মেজো ভাই আমাকে রাখে। তো ওদিকে আবার বড় ভাই ভয় পায় আমি তাকে কোনো কিছু ক্ষতি করি কিনা, সেও বাসায় ছিল না কয়েকদিন। তো তারপরে জানতে পারি যে সে বলতেছে ঠিক আছে সবকিছু সমাধান করবো, বনে যেন আমার কোনো ক্ষতি না করে। ঠিক আছে, আমি কারোর সাথে ক্ষতি করি নাই। আমার মাকে শুধু প্রশ্ন করছিলাম ফোনে, কেন করলা এটা? তোমার বাসায় যে আমি থাকতাম, আমার কি কখনো দেখছো আমি অ্যাডিকশনে কিছু পাইছো? কিচ্ছু পাও নাই, আমার কেন করলা এটা? মানে কারণটা কি? এভাবে করে যে আমার কষ্ট দিলা, কারণটা কি? আমি তোমার কি ক্ষতি করছিলাম? আমার এইভাবে ফালাই রেখে আসছো একটা জায়গায়, ফালাই দিছো, ওখানে কত কষ্ট এটা তো তোমার কোনো আইডিয়া না, জেলের থেকে বেশি কষ্ট ওইখানে। আমি তারপরও কাটাইছি 11টা মাস মুখের কথা না। আমি খিদের জ্বালায় ওখানে পেশেন্টের ফ্রিজের মিষ্টি চুরি পর্যন্ত করে বাথরুমে যাই লুকায় খাইছি, খিদের জ্বালা। আমি তো মানুষ, খিদে লাগে, তেমনও সময় গেছে। তো ওইখান থেকে আমি আসার পর বাসায় আর উঠি নাই। তখন আন্টিরা বললো যে আম্মাকে অনেক রাগারাগি করলো যে আপনার কাজটা খুব খারাপ করছিলেন, আপনারা আসলে খারাপ কাজ করছেন, এই কেন করলেন? ঠিক আছে ভাই, ছেলে যখন আপনার দরকার নাই ওর মতো আলাদা থাক, শুধু আপনারা খরচটু করে দিয়ে দিন। তো তখন বলে ঠিক আছে তাহলে ওরা একটা খরচ দিয়ে দিবে, কিন্তু ওর বাসায় আসার দরকার নাই। আমি আম্মার সাথে তারপর বলছি আমি তারপরও তোমার সাথে থাকতে রাজি আছি, আমার কোনো টাকা পয়সা দরকার নাই, আমি তোমার সাথে থাকতে রাজি আছি, কিন্তু আমি তো একটা মানুষ, আমার মায়েরা ভালো না। তুমি আর তোমার ছেলেমেয়েরা যে কাজটা করছো এটা করো না ভাই, আমিও মানুষ, আমার তো খারাপ লাগে ভাই, আমার শরীরেও যদি কেউ আঘাত করে সেটা আমি কষ্ট পাই। তো এইগুলো বলার পর তারপর সে বলছে যে তোর বাসা আসার দরকার নাই, তুই যেখানে আসো ওখানে থাক, যেমনে বাঁচার ওখানে অমনে বাঁচ, টাকা দেওয়ার প্রয়োজন মনে করতেছি টাকা দিতেছি।
অমনে করে চল, তোর বাসা আসতে হবো না। তারপর কতদিন আছো তুমি? তারপর তো এখানে মনে করেন ওই ভাইয়ের বাসায় ছিলাম, ভাইয়ের বাসা থেকে আর কি- মেজো ভাইয়ের বাসায়? হ্যাঁ, ওখান থেকে? কয়েকদিন মেজুবার বাসা থাকি। থাকার পর সেখান থেকে আমি নিজে আলাদা হয়ে যাই, আলাদা একটা রুম নিয়ে, ওই ম্যাচ যেটাকে বলা হয়, সেখানে আমি একটা আলাদা রুম নিয়ে থাকি। কোথায় থাকো? এটা হচ্ছে বনশ্রীতে। কতদিন আছো? এই আলাদা হয়ে আছে এখন এখানে 4 মাস। আমি একা থাকি বর্তমানে 4 মাস। আর মার সাথে, এই মেজু ভাইয়ের সাথে ছিলাম ওইখানে 2 মাস। 6 মাস পরিবারের সাথে ওই কমিউনিকেশন নাই? কমিউনিকেশন এখানে 6 মাস নেই, আর ওদিকে হচ্ছে আপনার 11 মাস। 11 মাস, 17 মাস। 17 মাস। পার মান্থ কত টাকা করে দেয় ওরা খরচ বাবদ? এখন আমাকে 25 করে দিচ্ছে। 25 তোমার যে ইনকাম পার মান্থ যে ওর তো পার মান্থ 25 সেটা দোকানে হচ্ছে, হ্যাঁ 25,000 দিচ্ছে। সেটা হচ্ছে আমার মার্কেটের খরচের হিসাব করে আমাকে বলতেছে তুই সিঙ্গেল মানুষ, আমার মানে মার কথা, তুই কিন্তু সিঙ্গেল, মার্কেটে 25টা দোকানে ভাড়া কত আসে আনুমানিক কি 2 জানো? লাখ টাকার মতো, 2 লাখ মিনিমাম। মিনিমাম 2 লাখ। কিন্তু সেখান থেকে 25 দেয়, আমিও আর কোনো বার্গেনিং এ যাইনি। ঠিক এইভাবেই আছে, চলছো? এভাবেই চলতেছি। আমার তুমি এখান তো থেকে জানো যে তোমার বাবা যেহেতু উইল করে যায়নি, তোমার বাবার অনুপস্থিতিতে 4 জন ওয়ারিশ, তোমার মা এবং 3 ভাই, তো ডেফিনেটলি তোমার ভাগে মিনিমাম 6টা দোকান তো পড়বেই, যেটা তুমি চাইলে কিছু না করলে ওই দোকানের উপর ভর করে বাকি জীবন পার করে দাও। বাড়ি কি তোমাদের নিজের নামে? হ্যাঁ, ওটা তো আমাদের নিচের নামে বাড়ি। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমার কাছে বড় কথা কি জানেন, টাকা পয়সাটা আমার কাছে বড় না। যদি আমার মা আমারে বলতো যে আমি তোর কিছু দিব না, তুই আমার কাছে থাক, আমার কাছে সেটা দরকার ছিল। আজ পর্যন্ত কোনো কারণ খুঁজে পাওনি যে মা তোমাকে কেন ওই যে বললাম ভালোবাসাটা যে দেয়নি? এত বড় কোনো জিনিস আমি করি না যেটা আমার বড় ভাই এখনো করতেছে, এবং সেটা মা জানে। আমি খালি মারা বলতাম যে তুমি জানো যে তোমার বড় ছেলের অবৈধ বনে সম্পর্ক তুমি আছে। নিজে কেমন কিছু খুঁজে পাওনি যে কারণে মা তার ছেলেটা থাকা অবস্থাতে পর করে দিয়েছে? আজ পর্যন্ত তোমার মায়ের সাথে তোমার প্রতি ভালোবাসার কোনো স্মৃতি নাই? আছে? নাই আমার কেন? মনে পড়ে না কেন, নাই আমি যে কেন? বললাম, কারণ হচ্ছে যে আমার বাবা থাকাকালীন যে আমরা ব্যাপারটা শুনেছি ছিল, সেগুলো, বাট মায়ের কোনো স্মৃতি নাই। কেন নাই? কোনো ঘটনা, কোনো কষ্ট, কোনো কিছু তোমার আসলে মনে পড়ে? না, আমার সাথে ব্যাপারটা হচ্ছে কি, মার সাথে আমি কখনো বেয়াদবি করতাম না, তাকে উচ্চস্বরে কথা বলতাম না, তারা আমি কোনো কখনো কোনো কিছু কোনো করতাম কোনো না। এভিডেন্স নাই? শুধু আমি তার একটা কথাই বলতাম যে বাবা থাকাকালীন দুষ্টামি করছে, যাই করছে বাবা দেখে গেছে। তুমি থাকাকালীন তো আমি এমন কোনো বড় কারণ করি নাই যে কোনো ফ্যামিলি এসে তোমার কমপ্লেন দিবে যে আমি এই মেয়ের সাথে গেছি, এটা করছি, আজ এটা অসম্ভব করছি, কিছু অবাক না। হয়েছে আমি আজকের এই প্রোগ্রামে। বনির কথাগুলোতে কষ্টের কথা বলা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ হোক, কষ্টের কথাগুলো বলার বা ওই কষ্টের কথাগুলোর কোনো আস্ফালন নাই, কান্নাকাটি নাই, কিচ্ছু নাই, বাট অসম্ভব অবাক হয়েছে আমি। আজ মনে হয় অনেকদিন পরে, আমার মাঝে মাঝে কষ্ট লাগে, আজকে অনেকদিন পরে মনে হয় গেস্ট কাঁদতেছে না, আমার চোখ দিয়ে অবিরতভাবে পানি পড়তেছে। স্রষ্টাকে যদি কখনো তুমি সামনাসামনি হও, রুবরু হওয়ার সুযোগ পাও, তুমি একজন মানুষ, যা তুমি বলছো তোমার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, সব কথা যদি সত্য হয়ে থাকে, যে তোমার কপালে কখনোই তোমার মায়ের ভালোবাসা জুটেনি, এবং তুমি ক্যাটেগরিক্যালি বারবার বলতেছো যে এমন কোনো দোষ করিনি যে কারণে মা আমাকে তার ভালোবাসা থেকে বঞ্চিত করে রাখবে। ভাইয়ের কথা বলতেছি না, কারণ ও তো ধান্দার মধ্যে আছে যাতে করে পুরো সম্পত্তিটা হলপ করতে পারে, রাইট? যে কারণে সে উদ্দেশ্য নিয়ে করতেছে। কিন্তু মা এমনই একটি সত্তার নাম, এমনই একটি ভালোবাসার নাম, যে মা সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে তোমাকে আপন করে নিবে। তোমাকে মায়ের যে আঁচলের মধ্যে যে মায়ের গন্ধ থাকে না, সে আঁচলের মধ্যে তোমাকে আবিষ্ট করে নেবে, এটাই স্বাভাবিক। সেটা কখনোই তোমার কপালে জুটেনি। এর চেয়ে তো অনেক বেশি কষ্টের যে মেয়েটিকে তুমি ভালোবেসেছো, যখন বাবা চলে যাওয়ার পর ভালোবাসা, মায়া, মহব্বত, টান সবকিছু দেখেছো তোমার বাবার জীবদ্দশায়। বাবা চলে যাওয়ার পরে হে মায়াটাকে কাছ থেকে দেখার সুযোগ তোমার আর কোনোভাবে হয়নি। মা থেকেও না থাকার মতো। তখন মনে হয়েছে যে এই মেয়েটি যখন আমাকে বারবার বলতেছে যে তুমি খাওয়া দাওয়া করেছো কিনা, ঘুমাও ঠিক মতো, ঠিকভাবে চলাফেরা করো, এই যে কেয়ারিংনেস, এই যে মহব্বত, এটার জন্য তুমি প্রচন্ড রকমের ভুখা, লালায়িত এবং ভিখারির মতো ছিলে, যে কারণে তোমার সেই প্রেয়সীর হাত ধরে, তোমার প্রেমিকার হাত ধরে যখন এই ভালোবাসাটা পাও, তখন তুমি পাগল হয়ে যাও। তুমি জানছো, বুঝছো, দেখছো, তারপরেও ওর পরকীয়া, বিভিন্ন রকমের বহুগামী টাইপের রিলেশনশিপ, আরেকজনের সাথে স্লিপ ওভার করতেছে, তারপরেও আরেকজনের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে যাচ্ছে, তারপর সেগুলোকে ক্ষমা করতে তুমি দ্বিধান্বিত হচ্ছ না। নিজের শরীরের রক্ত বিক্রি করে 1570 টাকা দিয়ে তার বন্ধুদেরকে ট্রিট দিচ্ছ, যাতে করে ওই বন্ধুদের কাছে ছোট না হয়ে যায়। এই যে ক্যানভাসে শুধু কষ্ট, কষ্ট আর কষ্ট, স্রষ্টার সাথে যদি মুখোমুখি হও, কি বলার আছে তাকে?
এবং যে বাড়িতে আছো লাস্ট 6 মান্থস, এই যে বনশ্রী বাসার উদাহরণ দিলে, সেই বনশ্রী বাসাতে তোমার দীর্ঘ নিঃশ্বাস, একাকিত্বের যে চরম রূপ, সেটা তোমাকে যারা দেখেনি, তোমাকে যারা শোনেনি, তারা হয়তো ডিটেলিং করতে পারবে না। এর চাইতে একাকী, এর চাইতে আলাদা থাকা, এর চাইতে বিচ্ছিন্ন থাকা, এর চাইতে মায়া মহব্বত টান ছাড়া একদম অথর্বের মতো জীবন্ত লাশের মতো বেঁচে থাকা খুব কম মানুষের কপালে জুটে। প্রকৃতির কাছে, স্রষ্টার কাছে যদি কিছু তোমার বলার থাকে, কি বলবে তুমি? গুরু, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার জীবনে আমি অনেক কান্না করছি, অনেক কান্না করছি। কি করো ওই একাকী ঘরটার মধ্যে? নিজে নিজে কথা বলো, নিজেকে বারবার কাঠগড়াতে দাঁড় করো, আমার ওই যে আমার বান্ধবীটা, আমার গার্লফ্রেন্ডটা তো ব্যভিচারী কেন, আমার মা আমাকে ভালোবাসেনি কেন, কি হয়, কেমনি কাটাও ওই একা ঘরে গুরু আমি একটু। আমরা আমাদেরকে ভুলে যাও তুমি, আর 5-7 মিনিট আছে আমরা হয়তো প্রোগ্রামে। কি করো তুমি এই ঘরটাতে? তোমার সব কথা যদি সত্য হয়ে থাকে, যা বলছো তুমি, বনি আমি তোমার মতো অভাগা, তোমার মতো একাকী মানুষ, তোমার মতো কষ্টে থাকা মানুষ মানে আমি জীবনে খুব কমই দেখেছি। তোমার মতো লোনলি এরকম একজন একাকী মানুষ মনে হয় আমি কম দেখেছি। তুমি যে কথাটা বলছিলে সেটা সত্যি, যে একবেলা না খেয়ে বাঁচা যায়, দিনের পর দিন হয়তো অন্য কষ্ট মেনে নেওয়া যায়, কিন্তু আমি কোনোদিন মায়া পাইলাম না মানুষের, ভালোবাসা পাইলাম না, মহব্বত কি জিনিস কাছ থেকে দেখলাম না। এই অসম্পূর্ণতা নিয়ে দিনের পর দিন সহবাস করা যায় না জীবনের সাথে। কি করো এই ঘরটার মধ্যে? আমি যে ঘরে থাকি, এই ঘরে সব একদম ডার্ক, সব ব্ল্যাঙ্ক। চিন্তা করে বলো তো, কি করো, কি চলে তোমার মধ্যে? আর 5-7 খুব বেশি সময় না, 8-10 মিনিট একদম ওপেন করে নিজেকে বলো তো, কি চলে এই ঘরটার মধ্যে তোমার? বাট বিশ্বাস করো মানে আমি তোমার মতো কষ্টে থাকি এরকম একাকী মানুষ লাইফে দেখিনি। আমার যে ঘরটা গুরু, এই ঘরটাকে আমি নিজের মতো করে নিছি। এই ঘরে আমি 3টা মানুষের সাথে নিজে নিজে অভিনয় করি। একটা হচ্ছে আমার বাবা, একটা হচ্ছে মা। আমাকে বর্ণনা দেওয়া দরকার, ধরো কেউ নাই, গোটা বাংলাদেশের সবাই ব্ল্যাঙ্ক, ওই ঘরটার তোমার জীবন চারিত্র, তোমার জীবনের কিভাবে চলো না চলো, সকাল থেকে রাত তোমার মতো করে বলতে থাকো তো। এই শুনতে শুনতে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো। বাট আমার খুব আফসোস হচ্ছে বাবজান তোমার জন্য। আমি তোমার চোখ দিয়ে পানি পড়নি, বাট অবিরত ভাবে তুমি নিজেও খেয়াল করেছো আমার চোখ দিয়ে বারবার পানি পড়তেছে। আমি তোমার মতো একাকী এরকম নিঃসঙ্গ, এরকম কষ্টে থাকা মানুষ মনে হয় জীবনে খুবই দেখেছি, খুব কমই দেখেছি। অনেকে অনেক কষ্ট পায়, আমি শুনেছি এই লাভ গুরুর এই প্ল্যাটফর্ম স্টুডিওতে বসে। আবার বুক আগলে দেয়, কাঁধ আগলে দেয় তাকে সামাল দেওয়ার জন্য। তোমার জীবনে কিচ্ছু নাই, জিরো। তোমার বন্ধুরা তোমাকে ফিরে চলে গেছে, যেহেতু তাদের প্রশ্ন ওরকম খরচ তুমি করতে পারছো না। গার্লফ্রেন্ড তোমার পর হয়ে গেছে, দিনের পর দিন চোখের সামনে দেখেছো তার ব্যভিচারী চরিত্র, আরেকজনের সাথে সে রাত পার করে ভোরে সেই তার শরীরে স্পার্মের গন্ধনে তোমার সামনে দিয়ে পার হচ্ছে, তারপরও পর করতে পারোনি, ঘেন্না করতে পারোনি, আরো বরং অসম্ভব ভালোবাসায় তার প্রতি ঝুঁকছো কারণ যেহেতু মায়া পাওনি জীবনে, ওই মায়ার কারণে কাঁদতে কাঁদতে তার কাছে আবার বারবার ফিরে গেছো। বাবা চলে যাওয়ার পর ভাই তো ধান্দাবাদ, তার কথা বাদই দিলাম। মা, আচ্ছা মা বলে এত আবেগ দেখানোর কোনো কারণ নেই। মায়ের দ্বারা অনেক ঘটনা আবার আজকের পৃথিবীতে ঘটতেছে, তাদের নিজেদের পছন্দ, নিজেদের ভালো লাগার জন্য অনেক কিছুই করতেছে। কি করো এই ঘরটাতে বাপ? আমাকে ড্রেস করে বলা দরকার নাই, তুমি নিজের মতো করে ডুব দিয়ে নিজের মতো করে বলো তো কেমনে সময় কাটে ঘরটাতে তোমার। সবাইকে ভুলে যাও, পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব যারা তোমাকে দেখছে, স্টুডিও সব ভুলে গিয়ে। আমি আজকে শুধুই কোনো সলিউশন দেওয়ার তো ক্ষমতা নাই, এজন্য আমাকে অবজেকশন দিয়েছো। সলিউশন না দিতে পারলে আপনি কেন মানুষকে আশ্বস্ত করেন, ওই ভরসাতে এসেছি। সলিউশন দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমি তোমার জীবনে বললাম এরকম একাকী মানুষ লাইফে দেখিনি। এখন তুমি তোমার মতো করে একটু বলতে থাকো, আমি শুনতে শুনতে আমরা এই প্রোগ্রামটাকে শেষ করব। আমি ঘরের ভিতরে 3টা মানুষের সাথে অভিনয় করি। যা করো সব বলো, একদম সকাল থেকে রাত পর্যন্ত সব বলো। আমাকে মাথায় রেখে না, স্টুডিওতে আছো, এগুলো ঘুমাতে পারি না। আমি রাতে ঘুমাতে পারি না। আমি হচ্ছে দেখা গেছে যে আমি ঘুমাই ভোরের পর, তার আগে যতই চেষ্টা করি আমি কোনো ঘুমাতে পারি না। আর রাতের বেলা দেখা যায় কারোর সাথে কথা বলা হয় না, তো দেখা যায় নিজের মতো করে, মানে রাতটা এতটা নিঃসঙ্গ, কোনো শব্দ নাই, কিছু নাই, আমি একা। আমি আমার নিজের সাথে অভিনয় করি, প্রতিটা মুহূর্তে অভিনয় করি নিজের একটু ভালো রাখার জন্য। মাঝে মাঝে আমি নিজের সাথে এমন অভিনয় করি যেন একটু ভালো থাকতে পারি। মাঝে মাঝে আমি ঘরের ভিতরে রাতে আমার আব্বুর সাথে কথা বলি, মাঝে মাঝে ঘরের ভিতরে আমি আমার মার সাথে কথা বলি। প্লিজ কথা বলো, ওগুলোই করো, যা করো এক্স্যাক্টলি ওই জিনিসটা ডেমনস্ট্রেট করো।
তুমি কি জানো বনি যে তোমার মতো বহু মানুষ এরকম দুনিয়াতে আছে যারা হয়তো স্টুডিওতে আসেনি, যাদের কষ্টটা কিছুটা লাঘব হবে, যে তুমি একাই না, বহু মানুষ এরকম আছে যারা রিলেট করতে পারবে। তুমি তোমার কষ্ট দূর না করতে পারো স্টুডিওতে থেকে, বহু মানুষের কষ্ট যদি রিলিফ করার ব্যবস্থা করতে পারো তোমার জীবন বলার কারণে, সেটাও কিন্তু ভালো লাগার জন্য কম যথেষ্ট কারণ হতে পারে না, রাইট? তো অবশ্যই। তাদের জন্য হলো তুমি বলো তুমি কি করো, তুমি সেগুলো তোমার মতো করে বলতে থাকো। আমাকে অ্যাড্রেস করার কোনো দরকার নাই। আমি অনেক ঠুনকো ক্ষুদ্র মানুষ, আমি কিছুই করতে পারি না। না হলে বিশ্বাস করো বাপচান, সোনার কাঠির উপর কাঠি ছোঁয়া দিয়ে তোমার জীবনটাকে ফিরিয়ে দিতাম, যাতে করে তোমার মা এখনই ফোন করে বলতো, বাপ কেমন আছিস, বাসায় আয়, তোকে ছাড়া তোমার মন ভালো লাগে না, কোনো খাবারের রুচি পায় না, তোকে ছাড়া আমারও ঘুম হয় না, আমিও নিজের অজান্তে সবসময় রাত জেগে জেগে তোর সাথে কথা বলি। ক্ষমতা নাই। আমি বলো। রাত জেগে থাকি, আমি রাত জেগে মানে আসলে রাতের বেলা আমি আমার নিজের সাথে অভিনয় করি প্রতিটা রাতে। আমি রাতের বেলা নিজে দেখা যায় যে আমার ফোন কানে নিয়ে আমি আমার বাবার সাথে কথা বলি। আমার বলো। কষ্ট প্রতিদিনে যেটা থাকে বলো। যে আমার আব্বু মানে ফোন দিয়ে আমি ফোনটা কানে ধরে বলতে থাকি যে আব্বু তুমি ঠিকই বলছিল, আসলে আমার আম্মা, তুমি বলছিলে না যে আম্মা আসলে আমার দেখবে না, ঠিকই দেখছো আজকে আমার এত কিছু থাকার পর আমি একাই থাকি। আমার বাবার সাথে আমি কথা বলি রাতে। মাঝে মাঝে আমার মনে হয় কি আমার মা আমার সামনে বসে, আমি তাকে প্রশ্ন করি যে আমার সাথে কেন এরকম করো, আমার সাথে কেন করলে, আমি থাকতে পারতাম না তোমার সাথে? মাঝে মাঝে আমি দেখা যায় ওই বললাম আমার শুধু মানে প্রতিটা রাতে না আমার কাছে মানে একটা এমন চাপ লাগা থাকে আমার ভিতরে, খুব একটা কষ্ট থাকে, আমার সাথে কেন এটা করতেছে, আমার সাথে কেন হইলো। কিছুই পাইলাম না, না পরিবার থেকে পাইতেছি, না বাইরে থেকে পাইতেছি, কিচ্ছু পাইতেছি না, কোনো জায়গা থেকে একটা ভালো ট্রিট করতেছে না। ফ্রেন্ড সার্কেল কারো সামনে দাঁড়াতে পারি না, কারণ আজকে শূন্য। আর যে মানুষটা শূন্য থাকে কখনো সে মানুষটাকে কেউ পূরণ করতে আসে না, যে মানুষের ভরপুর থাকে সবাই তাকে পূরণ করে। প্রতি রাতে এগুলো নিয়ে আমি চিন্তা করতাম। প্রতি রাতে আমি ফেসবুকে ঢুকে এক একটা বন্ধুর চেয়ে মানে স্ট্যাটাস দেখতাম, ওদের ভালো লাগে, ওরা আজকে এখানে ঘুরতে গেছে, এখানে ঘুরতে গেছে। খারাপ লাগতো, কারণ আমি পারতেছি না তোদের মতো যেতে, ওদের মতো ফ্যান্টাসিজ যেতে পারতেছি না, ওদের মতো ওয়েস্টার্নে যেতে পারতেছি না, আমি আমার মতো ঘরে বন্দি। যদি কখনো আমাকে কেউ বলতো যে আজকে এখানে ঘুরতে যাবো, আমি যাই না, কারণ আমার কাছে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, কোনো ফ্রেন্ডের বাসায় যেতে ভালো লাগে না। কারণ ওদের বাসায় গেলে ওদের ফ্যামিলি দেখলে আমার কাছে খুব খারাপ লাগতো, একটা হিংসাও মাঝে মাঝে কাজ করতো। ওদের ফ্যামিলি আছে আমার না, এটা কেমন যেন খারাপ লাগে। আমি এই কারণে কারো বাসায় যাই না, আমি খুবই মানে কারো বাসায় আমি সহজে যেতে চাই না। আমারও একটা ঘরের ভিতরে আমি একটা আলাদা পৃথিবী বানাইছি, যেখানে আমি ছাড়া কেউই থাকে না। কিন্তু প্রতি রাতে যত দিয়ে মানে রাতে হোক দিন হোক, যতটুকু সময় আমি রুমে থাকি, আমি তিনটা মানুষের সাথে অভিনয় করি। একটা হচ্ছে আমার বাবা, একটা হচ্ছে মা, একটা হচ্ছে আমার প্রিয় মানুষ। আমি তিনটা মানুষের সাথে অভিনয় করি। প্রিয় মানুষের সাথে কথোপকথন কি হয়, ও কি উত্তর দেয়, তুমি কি বলো একটু শুনি তো। আমি ওকে মাঝে মাঝে বলতাম, মানে আমি ওকে কল্পনা করে আমার সামনে নিয়ে আসি, তখন আমি প্রায় ওকে জিজ্ঞেস করি মানে আসলে কি তুমি এখন ভালো আছো, আর আমি কি করছিলাম যার কারণে আমার ছেড়ে দিলা, কি করলাম? তোমার তো যথেষ্ট ভালোবাসতাম, হয়তো বা এত অর্থসজ্জা আমি তোমার দিতে পারতাম না, কিন্তু 100% ভালোবাসা দিতে পারতাম, যেটা আসলে তুমি এখন যেখানে আসো হয়তো বা সে তোমাকে এতটা দিতে পারে না, আমি দিতে পারতাম, ভালো রাখতে পারতাম, নিজেকে বিক্রি করে হলো তোমার ভালো রাখতাম। মাঝে মাঝে ওকে আমি কল্পনা করি, অনেক রকম প্রশ্ন করি। আবার মাঝে মাঝে যখন বিছানায় শুয়ে থাকে আমার মনে হয় কি আমার ওরা আঁটুতে মাথা দিয়ে শুয়ে আছে। এই কল্পনাগুলো মাঝে মাঝে আইসা পড়ে আমার চোখে। মনে হয় কি যে ওরা যদি একটু জড়ায় ধরতে পারতাম, আমার ভিতরে যে চাপ লাগাটা আছে না, মনে হয় বের হতে, আমি চিৎকার করে কান্না করতাম, খুব প্রচন্ড চিৎকার করে কান্না করতাম। আমার কান্নাগুলো না আসলে এমন এক কান্না করছে, আর ভিতরে এত কষ্ট আর এত কান্না জমা, মানে আমার ওই ওই জিনিসটা না আমি মানে আসতে চাই না সহজে। আমার মা আছে, সবকিছু আছে। মানুষ যখন কোথাও যায় জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, বাবা নাই, মারা গেছে, মাইনা নাই। যখন প্রশ্ন করে যে তোমার ফ্যামিলি কেউ পুরান ঢাকা থাকে, তুমি একা থাকো, সবাই একটা নেগেটিভ ট্রিট করে। সবাই কেন একা থাকে সেটা কেউ জিজ্ঞেস করবে না, আগে ট্রিট করে যে হ্যাঁ আলাদা থাকে মানে নেগেটিভ একটা থিঙ্ক চলে আসে সবার ভিতরে। এই কারণে আমি সহজে কারোর সাথে মিশতেও চাই না, কোথাও যেতেও চাই না। আমি ওই একটা ঘরে যে আমি সারাদিন থাকি,
তিনটা মানুষকে আমি চরিত্রেতে আনি, আমার চোখ বন্ধ করে আমি তাদেরকে কল্পনা করি, তাদের সাথে আমি কথা বলি। মাঝে মাঝে বাবার সাথে কথা বলি, খুব একা থাকলে খুব কান্না করি, আমার বাবাকে আমি সামনে নিয়ে এসে কান্না করি। মাঝে মাঝে আমার মাকে আমি সামনে নিয়ে এসে কান্না করি যে আমি কি পাপ করছিলাম, এত কি পাপ করছি যে পাপের জন্য আজকে তোমার মনে হয় যে তুমি আমাকে তোমার কাছে রাখতে পারবে না। জন্ম দেয়া মা তো, আমিও তো তোমার সন্তান, তা আমারও তো একটু চাহিদা আছে, আমার তো মন চায় যে আমি তোমার সাথে থাকি, অনেক মন চায়, পারি না। কারণ আজকে ওই যে বললাম বড় ভাইকে নিয়ে সে ভালো আছে, মাঝে মাঝে শুনি, যখন আমিও তার প্রশ্ন করতাম ওই যে বলে আমাকে সে রাখতে পারবে না। বনি, আমি তোমার সমস্যা প্রোগ্রামের তো অবশ্যই সমাধান দিতে পারবো না, আগে সারেন্ডার করেছো, জন্য তুমি কমপ্লেনও দিয়েছো যে এমন প্রোগ্রাম কেন করেন, এমন আবহ কেন ক্রিয়েট করেন, মানুষ ভরসা পায় এখানে গেলেই হয়তো সমাধান পাবে। এখান থেকে তোমার নাম্বারে একটু ফোন দাও আমার মোবাইল থেকে। আমার অনুষ্ঠান শেষ করার সময় চলে এসেছে। আমার কাছে মনে হচ্ছে যে বহু বছর তো আমি প্রোগ্রামের সাথে জড়িত আছি, এক এক সময়ের প্রোগ্রামের ধরন এক এক রকমের হয়, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে বনির মতো একাকী মানুষ মনে হয় আমি আমার জীবনে খুবই কমই দেখেছি। বনির সমস্ত তথ্য, যদি যে তথ্যগুলো আমরা শুনলাম সব সঠিক হয়ে থাকে, এরকম একাকিত্বে ভোগা মানুষ আমি কম পেয়েছি। মা কোনো কারণ ছাড়াই, দৃশ্যমান কোনো কারণ ছাড়াই মা দিনের পর দিন নিগলেক্ট করেছেন, অ্যাভয়েড করেছেন তার নিজেরই নারী ছেঁড়া ধন এই সন্তানকে। আপনি তো 3 ভাইয়ের মধ্যে সবার ছোট, আমরা সব সময় জানতাম যে ছোট ভাই মানেই তার প্রতি অসম্ভব মহব্বত এবং টান হয়, এবং ছোট ছেলের প্রতি যে এইরকম ইগনোরেন্স, এরকম অ্যাভয়েড, এই যে কোনোদিনই ভালোবেসে একদিন খাবার বেড়ে দেওয়া, কোনোদিন ভালোবেসে বুকের মধ্যে জড়িয়ে ধরা, যেই মা ডাকটা শুনবার জন্য পাগল হয়ে আছে, সে মা কিন্তু মা বলে ডাকছে, কিন্তু সন্তানকে তার পাশে নিয়ে এসে বসার সেটির কপাল সৌভাগ্য কখনোই হয়নি। মায়া ভালোবাসার যে উপলক্ষ, যা যতটুকু এসেছে তার বাবার হাত ধরে, যেটা গত হয়েছে এখন থেকে প্রায় 11-12 বছর আগে, 2006 সনে, 15 বছর আগে 2006 সনে। এবং যে মেয়েটিকে পাগলের মতো ভালোবেসেছে সে মেয়েটি ছিল অসম্ভব রকমের ব্যভিচারী, বহু নাঙে, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ক্ষমা করে দিস বাপ, বহু নাঙে তুষ্ট একজন মেয়ে, বহুগামী একজন মেয়ে, যে বহু মানুষের সাথে সেক্স না করলে, বহু মানুষের নিজের জীবনের এক্সপ্লোর না করলে তৃপ্তি হয় না। ও হয়তো এখনো এই কথাগুলো শুনলে কষ্ট পাচ্ছে, বাট কথাগুলো সত্যি। যে কথাগুলো আমি আজ খুব নোংরাভাবে বললাম অন ইয়ারে, বন্ধুরা প্রায়শই বলতো, কিন্তু মন তো মানে না, না, কারণ ভালোবেসেছিল পাগলের মতো। লাইলি মজনু যেমন প্রেম করে, শিরি ফরহাদ যেমন প্রেম করে, যেখানে প্রেম ভালোবাসা না এশকের সম্পর্ক চলে আসে, এরকম এশকে দেওয়ানা হয়ে গেছিল, যে কারণে কোনো নোংরামি তার চোখে পড়তো না, কোনো খারাপ কথায় তার মনের মধ্যে দাগ কাটতো না। সে তার ভাবনার মধ্যে সেট করে রেখেছিল, যদি কারো সাথে পরকীয়া সম্পর্ক করার পরেও প্রেগনেন্ট হয়ে আসে, হি হ্যাজ নো কমপ্লেন, তারপরও তার সাথে জীবন কন্টিনিউ করতে রাজি আছে। সেই ছেলে যে সামান্য তার বান্ধবীদের ট্রিট দিতে হবে প্রপারলি, তার পকেটে মাত্র 150 টাকা, তা দিয়ে তো আর কেএফসি হয় না, সেটার জন্য নিজের শরীরে রক্ত বিক্রি করে কেএফসির বিল চুকিয়েছিল, নিজে কিন্তু খায়নি, আবার বিল আবার এক্সিট না হয়ে যায়, সে কারণে পরবর্তীতে ওখান থেকে বের হয়ে এসে পাউরুটি এবং কলাতে নিজের পেট শান্ত করে। এরকম বহু মানুষ আছে সমাজে, তাদের জন্য আমার কি বলার আছে আমি নিজেও জানি না, শুধু জানি এই যে এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, যার জন্য এত স্যাক্রিফাইস, যেটা প্রতি মুহূর্তে ডিপ্রাইভ হচ্ছে ওই বান্ধবীর দ্বারা, ওই গার্লফ্রেন্ডের দ্বারা, এই ছেলেটা কি কোনোভাবে জীবদ্দশায় কোনো মূল্যায়িত হবে না? স্রষ্টা কি বা প্রকৃতি যাই বলি না কেন, তার জন্য কি দারুণ কিছু উপলক্ষ ব্যবস্থা করবে না? এই চিন্তাটা মাথার মধ্যে কাজ করে। আর যে হ্যালুসিনেশন লাইফের কথা বললো, বাবা মরেছেন 15 বছর, মা কোনোদিন দিব্য দৃষ্টিতে বাস্তবিক অর্থে ভালোবাসা দেখায়নি, সে মা ভালোবাসা দেখাবে কোত্থেকে? কল্পনার ফানুস উড়িয়ে মাকে সে কল্পনায় হাজির করে তার একাকিত্বের জীবনে, এবং মায়ের সাথে কথোপকথন করে তার বাবার সাথে, মাঝে মাঝে তার গার্লফ্রেন্ডকে হাজির করে তার কল্পনাতে, এবং এভাবেই দিনের পর দিন পার করতেছে একাকিত্বে ভোগা। গত 15 বছর অভিজ্ঞতা থেকে ক্যাটেগরিক্যালি বলতেছি, লাভ গুরু ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানে কখনো এমন একাকিত্বে ভোগা, কষ্টে থাকা মানুষ আমি চোখে দেখিনি। একাকিত্বে ভোগার একটা নমুনা থাকে, এরকম এক্সট্রিম রূপ দেখিনি। আমার গেস্ট হয়তো কাঁদেনি, বাট আমার প্রতি মুহূর্তে চোখ দিয়ে পানি বের হচ্ছিল, এবং বারবার বলছিল খাওয়ার ক্ষুধার কষ্টগুরু ভাবা যায়, মানা যায়, কিন্তু ভালোবাসা, মায়ের কষ্ট যার ভুকা আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে, বাবা চলে যাওয়ার পর থেকে এই ভুকা, এটার জন্য আমি এটাকে কোনোদিনই কারো হাত ধরে পেলাম না, না কোনো বন্ধু, না বান্ধবী, আমার গার্লফ্রেন্ড, নাকি মা,
নাকি পরিবারের অন্য কোনো সদস্য? এর উত্তর লিটারালি আমার কাছে নাই। শুধু নাম্বারটা বললাম এই কারণে, আমি জানি না আমার মূল্যায়ন আদৌ আছে কি নাই, আমি সঙ্গ হিসাবে কোম্পানি হিসাবে কতটুকু ভালো সেটা আমার জানা নাই। তারপর বনিকে আমার মোবাইল থেকে তার নাম্বারে ফোন করালাম। বনি, ক্যাটেগরিক্যালি বলতেছি যে কখনো যদি মনে হয় তোমার একাকিত্বের লাইফে এতেশাম বন্ধু হিসাবে, ভাই হিসাবে তোমার যদি মিনিমাম কোনো পার্থক্য তৈরি করতে পারে, ইউ জাস্ট মেক মি এ কল। আমি তোমার প্রত্যেকটা ফোন কলে রেসপন্স করবো, ইটস গ্যারান্টেড। ওকে, আমি জানি না এটা তো কোনো পার্থক্য তৈরি হবে না তোমার জীবনে, বাট ভাই হিসাবে, বন্ধু হিসাবে তোমার পাশে আছে সবসময় আমি। গুরু, আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আর আসলে আপনি যেভাবে বা যতটুকু বলছেন গুরু, ব্যাপারটা হচ্ছে কি, এভাবেও না কখনো আমার লাইফে কেউ কখনো বলে না। আমার যত অল্প কথায় যতটুকু মানুষ আমার জীবন সম্পর্কে জানে, হয়তোবা কি একটা সান্ত্বনা দিতে পারে। মানে একটা কথা হচ্ছে যে জ্বরে যে ভুগে সেই ভুগে জ্বরের যন্ত্রণা, আরেকজন তো সান্ত্বনা দিতে পারে। তারপর আপনি যতটুকু অনুভব করতে পারছেন, হয়তোবা পৃথিবীতে খুব কম মানুষ সেভাবে অনুভব করে। কারণ যার কিছু নাই তাকে দুনিয়া থেকে মূল্যায়ন করতে চায় না, যারা আছে তাকে অনেক মূল্যায়ন করে। আর আমি বললাম না আপনাকে একটা কথা গুরু, যে আমি শূন্য মানুষ, শূন্য মানুষকে কেউ পরিপূর্ণ করতে পারে না, মানুষ পরিপূর্ণ মানুষকে আরো পূর্ণ করে। তো আমি তো সব জায়গা থেকে শূন্য, না পরিবার, না প্রিয় মানুষ, না আপন কেউ, না বন্ধু, সব জায়গা থেকে তো আমি অপূর্ণ। এই কারণে নিজেকে নিজেই বাঁচায় রাখি, বেঁচে থাকার অভিনয় করি প্রতিটা মুহূর্তে, আর হাসি খুশি থাকার চেষ্টা করি। কারণ কষ্টটা আসলে আমার জীবনে মানে সহায় ফেলছি, মানে পাথরের মতো আছে না, ব্যাপারটা হচ্ছে পাথর হয়ে গেছে। মনে হয় যে কাউকে জড়ায় ধরে প্রচন্ড আবেগে কান্না করি, ওই কান্নাটা সহজে আসতে চায় না, ভিতরটা না কষ্টে খুব পাথর হয়ে গেছে, এরকম আর কি। এই কারণে কারোর সাথে মিশিও না, খুব সিম্পল নিজের মতো করে একটা ঘরের ভিতরে নিজের জীবনটা আমি সবসময় করে নিয়েছি। আমি সারাক্ষণই ঘরের ভিতরে থাকতে পছন্দ করি, বাইরের দুনিয়ার মানুষগুলোকে না আমার কাছে স্বার্থপর মনে হয়। আর মায়ার টান যেটা বললেন, ওই যে মায়ার টানটা আমার কাছে খুব তখন খুব খারাপ লাগে আর কি, যখন ওই যে মানুষ ফ্রেন্ডের জন্য তার বাবা মার মায়াটা দেখি, ওইটার জন্য মাঝে মাঝে খারাপ লাগে, হিংসা হয়, যার কারণে কারো কাছে যেতে চাই না। কারণ আমি তো জিনিসটা পাই না কোথাও থেকে, তো আরেকজন যখন সেই জিনিসটা পায় আমার খুব কষ্ট লাগে। ও কেন পায়, আমি কেন পাই না? ও তো 2 হাত পা জন্ম নেওয়া মানুষ, আমার তো 2 হাত পা জন্ম নেওয়া মানুষ, আমার তো মা বেঁচে আছে, তারপর আমি পরিচয় কেন দিই মানুষের কাছে? আমি এতিম। আমি সব জায়গায় একটাই পরিচয় দেবে, আমার কেউ নাই থাকার পরও। কারণ যারা আছে তারা তো আমাকে চিনে না, আমার খবর নেয় না, তো আমি কেমনে পরিচয় দিব তারা আছে? আপনজন যদি নিজের পরিচয় না দিতে চায়, তো সেখানে আমি আপনজনের পরিচয় কি দিব? কে আছে আমার? আসলে আসি, নিজের মতো করে বাঁচি, নিজের মতো করে থাকি, আর ওই ভয়টা ঢুকে গেছে মনের ভিতরে। আসলে ওই যে বললাম শূন্য, এই কারণে ভয় ঢুকে গেছে, সবাই নেগলেক্ট করবে। কারণ যার কিছু না থাকে তাকে কেউ ভালো মতো ট্রিট করবে না। আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের বিয়েতে যান, সবার আগে দেখবেন তাকেই ট্রিট করবে আপনার ফ্রেন্ড, যে একটা মার্সিডিজ গাড়ি থেকে নামবে। কিন্তু আপনি যদি রিক্সা দিয়ে যান, আপনাকে পরিচয় করা দিবে না তার বাবা মার সাথে, আগে পরিচয় করা দিবে, সেলফি তুলবে তার সাথে, যে একটা মার্সিডিজ দিয়ে আসছে। কিন্তু আপনি যত শিক্ষিত হন বা আপনি যতই ভালো না, আপনার মূল্যায়ন থাকবে না। আপনার মূল্যায়ন থাকবে হচ্ছে 3 নাম্বার গেটে, তার সামনে তার থাকবে না। দূর থেকে হাই বাই বলবেন, ওই দূর থেকেই শেষ। কারণ এই মূল্যায়নগুলো আমি মানে একটা মানুষ দেখে শিখে, আমি ভুইকা শিখছি। আমি মানুষের থেকে ভুগতে ভুগতে এগুলো শিখছি, মানুষের থেকে পাইতে পাইতে, মানুষ কিভাবে আমাকে ট্রিট করে। আজকে কোন আত্মীয়র বাসায় গেলে আমাকে কিভাবে ট্রিট করে, আজকে কোন ফ্রেন্ডের বাসায় গেলে কিভাবে ট্রিট করে, আজকে ফ্রেন্ডের সাথে কোথাও হ্যাং আউটে যাবে কিভাবে ট্রিট করে। আমি তো বাসে যাই, আমি বাসের হ্যান্ডেল ধরে ধরে তার সাথে দেখা করতে চাই, আর আমার ফ্রেন্ড আসে গাড়ি দিয়ে। তাদের মূল্যায়নটা তার কাছে আগে, আমার কাছে না। ওইখান থেকে সবাই বের হয়ে গেলে যে যায় গাড়ি নিয়ে বের হয়ে যায়, আমি এখান থেকে হাঁটতে হাঁটতে সামনে যাই। কেন জানেন? বাস স্ট্যান্ডটা কই, এখান থেকে একটা বাসে উঠবো, তারপর বাসায় যাবো। তা আমার মূল্যায়ন নেই কোথাও। আর যেখানে আমার মূল্যায়ন থাকে না, সেখানে আমি কারোর সাথে মিশতেও চাই না। আমি এই কারণে আমি একা ভালো আছি, নিজের মতো করে নিজের একটা ঘরে দুনিয়া বানায় নিছি। মনে করে সেই অন্ধকার ঘরটাই আমার ঘর, আর সেই ঘরে বাতি জ্বালালে যে ঘরটা, সেটা আমার পৃথিবী, সেটাতে আমি নিজের মতো করে চলি। ওই যে 3টা ক্যারেক্টার নিছি, আমার হ্যালোসিলেশন বলেন আর যাই বলেন, ওই 3টা ক্যারেক্টারকে নিয়ে আমি সবসময় কথা বলি, ওই 3টা ক্যারেক্টারের সাথে মিশে থাকি। আমি খুব চঞ্চল স্বভাবের ছিলাম, অনেক কথা বলতাম, অনেক হাসাহাসি করতাম, সবার সাথে ফান করতাম। একটা সময় ছিল, এখন আর আসে না, এখন আর এই জিনিসগুলো আসে না। সমাজ থেকে কেন জানি মনে হয় আমি খুব বিতাড়িত, সবাই নেগলেক্ট করে। যেখানে মানুষ সবাই আমার নেগলেক্ট করে, এখানে আমি কার সাথে মিশবো? সাইদাও কোথাও মিশতে যায় না, লজ্জা লাগে। আর ওই যে প্রেম ভালোবাসা, এই যুগে প্রেম ভালোবাসা করতে গেলেও জিজ্ঞেস করে তুমি কি করো, উত্তর দিতে পারি না। কি করি আমি? তোমার বাবা মা আছে, উত্তর দিতে পারি না। কে আছে?
এখন সবকিছু করতে গেলে না পরিবার দরকার হয়, নিজের একটা কিছু দরকার। আমার তো কিছু নাই, শূন্য মানুষ। কে আসবে আমার সাথে সম্পর্ক করতে? শূন্য মানুষের সাথে কেউ কখনো সম্পর্ক করে না। আমিও কারোর সাথে সম্পর্ক করতে যাই না, কারণ এখন সম্পর্ক মূল্যায়ন হয় পকেটের ভারী দেখে। আমার তো পকেটটা ভার না, আমি তো খুব সাধারণ মানুষ ভাই। একা থাকি, নিজের মতো যা দেয় সেটা দিয়ে ওষুধ খাই, সেটা দিয়ে খাওয়া দাওয়া করি, সেটা দিয়ে নিজের মতো করে চলে যাই। কেউ নাই, এখানে ভালোই আছি, নিজের মতো করে থাকি। শুধু যে বললাম আপনার কাছে আসছে গুরু, আপনার অনুষ্ঠানে আসছে। আমি অনেক মানুষকে দেখছি আপনার অনুষ্ঠানে, আমি শোগুলো যখন দেখতাম, অনেক মানুষের সাথে যখন আপনি কথা বলতেন, আপনি তাদের কথাগুলো বুঝতে পারেন, আপনি তাদের ভিতরে ঢুকতে পারেন, একটু হলে তাদেরকে সমাধান দিতে পারেন। আমি সেই সমাধানটা সবার আগে যেমন আপনার থেকে চাইছি। আর ওই যে সবাইকে সবকিছু বললে হয়তো, ওই যে বললাম মনের ভাবটা প্রকাশ করতেছি, সবাই সেটাকে নিতে পারে না। আমার কাছে মনে হয়েছে আমি যদি আপনার অনুষ্ঠানে যাইতে পারি, কখনো সুযোগ হয় আমার, আপনাকে আমি সেগুলো বলবো, হয়তো আপনি সেটা নিতে পারেন, আপনি মানুষের কষ্টের ওজনটা মাপতে পারেন। আমি সেজন্যই আপনার এই অনুষ্ঠানে আসার জন্য আমি অনেক চেষ্টা করে আজকে। এই জন্য আপনাকে ধন্যবাদ গুরু, যে আমাকে সেই সৌভাগ্যটা, মানে সেই সৌভাগ্য বানাইছেন। এসে আমার কষ্টগুলো আমি আপনার কাছে বলতে পারছি, এবং একটু হলেও আমার এটার ওজন নিতে পারছেন আপনি। এটার জন্য আপনার কাছে আমি যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞ। বিশ্বাস কর বনি, আমার যতটুকু আমার জীবন, আমি যেসব বক্তাদের কথা শুনেছি, ওপ্রা উইনফ্রে থেকে শুরু করে আমার পরিচিত বন্ধু বান্ধব যাদের কথা শুনেছি, দীর্ঘ 5 মিনিট তোমার যে কথা শুনলাম, শ্রেষ্ঠ বক্তব্যগুলোর মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অন্যতম। এবং একটা প্রসঙ্গে তুমি বলছিলে যে মানুষ তো লেখাপড়া করে জেনে বুঝে শোনে, আমি তো থেকে শিখেছি, আমার জীবন থেকে শিখেছি। ওই গত 5 মিনিটের প্রত্যেকটা স্টেটমেন্ট আমার জন্য সত্যি অনেক বেশি একটা ফিলোসফিক্যাল, একটা এম্পাওয়ারমেন্ট, একটা পাওয়ার রাখে। এবং একটা ট্যাগলাইন আমার ব্রেনের মধ্যে সারা জীবনের জন্য ঢুকে গেল বনি, যে শূন্য থেকে পরিপূর্ণ হওয়া যায় না, মানুষ পরিপূর্ণতার পেছনেই দাঁড়ায়। এবং আমি এটাও ক্যাটেগরিক্যালি বলতেছি, হ্যাঁ আমি খুশি হচ্ছি, হালকা হয়ে স্টুডিও থেকে বের হচ্ছে এই কারণে যে অ্যাটলিস্ট তুমি অ্যাকনলেজ করেছো যে আমার কথা, গল্প, আমার জীবনটাকে অন্তত আমার মতো করে কেউ বুঝে বা শুনতে চায় না। অ্যাটলিস্ট ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম-এর স্টুডিও তোমার গল্প শুনেছে, এবং তোমার কাছে মনে হচ্ছে কিছুটা হলেও সে ওজন, সে ভার নিয়েছে স্টুডিও। সেটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। এবং আজকের তারিখে জানিয়ে দিচ্ছি, আমি কখনো ঘোষণা দিইনি, স্টুডিওতে বলছি আমার ফ্রেন্ড, এবং যার নাম হচ্ছে বনি, আমার ভাই যার নাম হচ্ছে বনি। এবং করোনাকালীন সময় ডিস্টেন্সিং ইজ সো ইম্পর্টেন্ট, বাট আমি আমার ভাইয়ের সাথে একটু হাগ করতে চাই, যাকে আমি আমার নাম্বার দিয়েছি এবং ক্যাটেগরিক্যালি বলেছি পরিস্থিতি যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতি সে আমাকে ফোন দিবে। আই এম বাউন্ড বিং এ ফ্রেন্ড অ্যান্ড ব্রাদার, তার প্রত্যেকটি ফোনে রেসপন্স করার জন্য। আমি জানি এতে কোনো বড় কোনো পরিবর্তন আসবে না তার জীবনে, বাট একজন মানুষ অন্তত থাকুক আমার কাছে, আমার বন্ধু, আমার ভাই বনি, অনির্বাণের মতো, যে যেন কোনোভাবে আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। অনির্বাণের সত্যি, অনির্বাণের মতো আমার বন্ধু বনির প্রত্যেকটি কথা, স্পেশালি আমি তো শূন্য, আমার কোনো মূল্য নাই, আমি পরিপূর্ণ হতে পারিনি, পরিপূর্ণতার পেছনেই মানুষ খুঁজে, এ শূন্যতার কখনো পরিপূর্ণতা আসবে না। বাট আমি স্পষ্টত জানিয়ে দিতে চাই, ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এর এই যে হেডফোন, এই ধরনের শূন্য মানুষগুলোর জন্য, এই যে মাইক্রোফোন, এ ধরনের শূন্য মানুষগুলোর জন্য, ঢাকা এফএম 90.4 ভালোবাসার বাংলাদেশের যে হৃদয়, সে হৃদয়ে হৃদয়ঙ্গম করতে চায় এই শূন্য মানুষের গল্পে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শূন্যের সাথে মধ্যেই পরিপূর্ণতার বসবাস, এই সাধারণের মধ্যেই অসাধারণতার বসবাস। ভালোবাসি দোস্ত তোরে, ভালোবাসি ভাই আমার। এক্স্যাক্টলি অ্যাকনলেজ যে এটা কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন আসবে না, বাট আমি জানি যে তার যে পারিবারিক অবস্থান, তারা বাবার অনুপস্থিতিতে 4 জন ওয়ারিশ, কোটি কোটি টাকার সম্পত্তি পুরান ঢাকায়, সে পেটের ক্ষুধার এই অভাব তাকে ভোগ করতে হবে না। বাট এই যে মানসিক কষ্ট, এই যে একাকিত্বের কষ্ট, তার জন্য আমি থাকা মানেই আমার সাথে ভালোবাসা বাংলাদেশে যারা লিসনার্স, ফ্যান ফলোয়িং আছে, তারা সবাই আছে, আমার এই ভাই,
আমার এই বন্ধু বনির সাথে। বনি, আমি অনেক বেশি করে বহুদিন পর্যন্ত মনে রাখবো লাস্ট 5 মিনিটস ডিসকাশন, অনুষ্ঠানের শেষ মুহূর্তে যে 5 মিনিটের কথা তুমি বলেছো, স্পেশালি দ্য লাস্ট ট্যাগ লাইন, শূন্য কে কেউই পছন্দ করে না, শূন্য থেকে কোনো পরিপূর্ণ হওয়ার সুযোগ নাই, মানুষ পরিপূর্ণতার পেছনেই দৌড়ায়, আমি তো শূন্য। বাট আমি সেটিকে ক্যাটেগরিক্যালি বলেছি, আরেক দফায় বলেছি, সমস্ত শূন্যতার জন্যই ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 এর এই যে হেডফোন, এই মাইক্রোফোন, এন্ড অফকোর্স এই স্টুডিও, সবার জন্য অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।